তড়িৎ ক্ষেত্র। দেখো প্রথম চ্যাপ্টার হয়ে গেল আমাদের স্থির তড়িতের প্রাথমিক ঘটনাবলী, তার মধ্যে যে ইম্পর্টেন্ট জিনিসগুলো ছিল সেগুলো আমাদের করা হয়ে গেছে। এবার কয়েকটা ছোটোখাটো জিনিস রয়েছে যেগুলো সেরকম দরকারি না, কনসেপ্ট বিল্ডিংয়ের জন্য দরকারি না, আবার একইভাবে সেগুলো তোমার তার থেকে বেশি কোয়েশ্চেনও আসে না। কোয়েশ্চেন কিসের থেকে আসতে পারে, যেরকম তুমি একটা দেখলে যে কিউ সমান সমান NE, এর থেকে কিছু কোয়েশ্চেন আসতে পারে, এই কনসেপ্টের থেকে কিছু কোয়েশ্চেন আসতে পারে, যেটা আমি যেরকম কোয়েশ্চেন আমি করাবো আর পরে তোমরা বুঝতে পারবে যে কোয়েশ্চেনগুলো খুবই ইজি হয়ে থাকবে, খুবই ইজি হবে, কোনো অসুবিধা হবে না কোয়েশ্চেনগুলোকে করতে। এর বেশি এর থেকে কোনো কোয়েশ্চেন তেমন আসবে না। তাহলে এবার তড়িৎ ক্ষেত্র শুরু করা যাক। তড়িৎ ক্ষেত্রের প্রথম যেটা দিয়ে শুরু করব সেটা হচ্ছে কুলম্বের সূত্র। দেখো কিছু লেখা আছে এখানে, দেখা যাচ্ছে পুরো নিউটনের মহাকর্ষ সূত্রের মতো, পুরো সেম। মানে কি, আমরা নিউটনের মহাকর্ষ সূত্র পড়ে এসেছি, তো নিউটনের মহাকর্ষ সূত্রে আমরা পড়েছি দুটো বিন্দু বস্তু যদি আমার কাছে থাকে, দুটো বিন্দু বস্তু যদি আমার কাছে থাকে, একটা হচ্ছে M1 আর একটা হচ্ছে M2, দুটো বিন্দু বস্তু আমার কাছে রয়েছে, এদের মধ্যে দূরত্ব যদি r হয়ে থাকে, তাহলে আমরা কি জানি, এই যে M1 এই M2 বস্তুর উপর ফোর্স অ্যাপ্লাই করবে। একইভাবে নিউটনের তৃতীয় গত সূত্র অনুযায়ী এ যদি এর উপর ফোর্স অ্যাপ্লাই করে, তাহলে M2 ও M1 এর উপর সেম মানের বিপরীতমুখী একটা ফোর্স অ্যাপ্লাই করবে। এবার এই ফোর্সের মান কত হবে, এই যে ফোর্স এরা পরস্পরের উপর দিচ্ছে তার ভ্যালু কত হবে, এই ফোর্সের ভ্যালু হবে F সমান G M1 M2 বাই r স্কোয়ার। এটা আমরা গ্র্যাভিটেশনে পড়েছি, নিউটনের মহাকর্ষ সূত্র। এখানে সেম, পুরো সেম। এখানে কেবল এই ভরের জায়গায় আমরা ইউজ করব দুটো চার্জ Q1 Q2, Q1 Q2, এদের মধ্যে দূরত্ব আমি ধরে নিলাম r, এদের মধ্যে দূরত্ব হচ্ছে r। এবার এ তোমার পজিটিভ হতে পারে, এও পজিটিভ হতে পারে, এ পজিটিভ হতে পারে, এ নেগেটিভ হতে পারে, এ নেগেটিভ হতে পারে, এ পজিটিভ হতে পারে, আবার এ তোমার নেগেটিভ, এটাও নেগেটিভ হতে পারে। এবারে দেখো ফোর্সের যে ভ্যালু তার উপর কোনো চেঞ্জ হবে না। যদি আধান চেঞ্জ হয়, কেবলমাত্র আধানের তোমার যে প্রকৃতি, আধানের প্রকৃতি, আধানের পরিমাণ না কিন্তু, আধানের প্রকৃতি যদি চেঞ্জ হয়, পরিমাণ যদি সেম থাকে, তাহলে এরা পরস্পরের উপর যে ফোর্স অ্যাপ্লাই করবে সেটার কোনো চেঞ্জ হবে না। কেবলমাত্র কিসের চেঞ্জ হবে, ফোর্সের। এদের যদি ধরন বা এদের প্রকৃতি চেঞ্জ হয়, তাহলে ফোর্সেরও প্রকৃতি চেঞ্জ হবে। মানে কি, এরা যদি বিপরীত চার্জ বিশিষ্ট হয়, বিপরীত চার্জ বিশিষ্ট, এ যদি পজিটিভ এ যদি নেগেটিভ হয়, তাহলে এরা পরস্পরকে আকর্ষণ করবে। এই যেরকম মহাকর্ষ সূত্র সেম, মহাকর্ষ সূত্রের মতোই পরস্পরকে আকর্ষণ করবে। আর যদি দুটো সেম চার্জ হয়, এ নেগেটিভ কিংবা এ পজিটিভ এও পজিটিভ, তাহলে সিম্পল সেম বলের ভ্যালু সেম হবে, শুধু পরস্পরকে বিকর্ষণ করবে। বুঝলে? চলো তাহলে আমরা কুলম্বের সূত্রকে একবার ভালো করে দেখে নিই। মানে পুরো তোমাদের কোনো চাপই নেওয়ার দরকার নেই, তোমরা যদি গ্র্যাভিটেশন করে থাকো পুরো সেম লাগবে তোমাদের। তাহলে ধরো আমার কাছে দুটো চার্জ এরকম রয়েছে, Q1 এবং Q2, দুটো চার্জ আমার কাছে রয়েছে, এদের মধ্যে দূরত্ব হচ্ছে r, এদের মধ্যে দূরত্ব হচ্ছে r। এবার কুলম্বের সূত্র কি বলে, দেখো কুলম্বের সূত্র কিন্তু ডাইরেক্টলি বলে না যে এই দুটোর মধ্যে ফোর্স কত। কুলম্বের সূত্র আমাদেরকে বলে যে এদের মধ্যে যে ফোর্স হবে, এদের মধ্যে যে ফোর্সটা লাগবে, এই Q1 Q2 এর উপর যে ফোর্স যদি সেম চার্জ হয়, তাহলে যে ফোর্সে ঠেলবে, আর যদি বিপরীত চার্জ হয়, তাহলে যে ফোর্সে আকর্ষণ করবে, সেই ফোর্সের যে ফোর্সটা হবে, এই ফোর্স কিসের সমানুপাতিক হবে, দুটো চার্জের গুণফলের সমানুপাতিক হবে। Q1 Q2 এই দুটো চার্জের গুণফলের সমানুপাতিক হবে। আবার এই যে ফোর্স, এটা এই দুটো চার্জের যে মধ্যবর্তী দূরত্ব তার বর্গের ব্যস্তানুপাতিক হবে। সিম্পল জানা জিনিস। তাহলে যখন আমি এই দুটোকে যৌগিক ভেদের সূত্র দিয়ে দুটোকে যদি আমি কম্বাইন করি, তাহলে আমি কি পাবো, F ভ্যারিজাস Q1 Q2 বাই r স্কোয়ার। এবার এই ভ্যারিজাস চিহ্ন তুলতে গেলে আমাদেরকে একটা ধ্রুবক আনতে হবে। ধ্রুবকটা ধরি K বাই r
আর স্কোয়ার। চলো এবার আমরা পরের পৃষ্ঠে একটা জিনিস তোমাদেরকে দেখাই। এটা হয়ে গেল আমাদের কুলম্বের সূত্র সাধারণ রূপ। এবার একক ভেদে এর যে দেখতে এর যে রূপ, এই কে এর মানটা সিজিএস এককে একরকম হয় আর এসআই এককে আর এক রকম হয়। দেখো যদি আমি ইয়ে একক বলি, এসআই এককের কথা বলি, এসআই এককের ক্ষেত্রে কি হবে, এই এফ সমান সমান কি হবে 1/4 পাই এপসাইলন নট Q1 Q2 বাই আর স্কয়ার। মানে কে এর ভ্যালু, ওই যে কে আমরা যেখানে এই যে ইউজ করলাম না সমানুপাতিক ধ্রুবক, সরি একে আমরা বলি ভেদ ধ্রুবক, এই যে ভেদ ধ্রুবক, ভেদকে তাড়ানোর জন্য যে ধ্রুবকটা আমরা আনলাম ভেদ ধ্রুবক, এটা যদি এসআই এককে হয় তাহলে এসআই এককে এর ভ্যালু একে এভাবে লেখা হয়। দেখো এসআই এককে কে এর যে ভ্যালু, এসআই এককে কে এর যে ভ্যালু সেটা হচ্ছে 9 × 10⁹। এখান থেকে আমরা ভ্যালু বার করতে পারি, একক আমরা বার করতে পারি। দেখো কে, আচ্ছা তার আগে আমরা কে এর এককটা বার করি, কে এর একক বার করি। এফ সমান কে ইন্টু Q1 Q2 বাই আর স্কোয়ার। তাহলে যদি আমরা এখান থেকে কে এর একক বার করি তাহলে কে সমান সমান কি লিখতে পারি, এফ আর স্কোয়ার বাই Q1 Q2। তাহলে আমি যদি কে এর একক চাই, কে এর একক, তাহলে সেটা কি হবে, বলের একক নিউটন, দৈর্ঘ্যের একক মিটার স্কোয়ার, দৈর্ঘ্যের একক স্কোয়ার, Q1 Q2 আধানের এককের স্কোয়ার ⁻²। তাহলে এটা হচ্ছে কে এর একক, কিসের, এসআই একক। তাহলে এখানে লিখতে পারি নিউটন মিটার স্কোয়ার কুলম্ব ⁻²। এটা হচ্ছে কে এর একক এসআইতে, আর এসআইতে এর মান হচ্ছে এত। আচ্ছা যদি সিজিএস একক বলি, সিজিএস একক, সিজিএস এককে কে এর মান হয় 1, আর এটা কি হবে ডাইন পার সেন্টিমিটার স্কোয়ার, ডাইন সেন্টিমিটার স্কোয়ার, আর এখানে হবে ইএসইউ। এটা হচ্ছে আমাদের সিজিএস একক কে এর। এবার দেখো সিজিএস একক সত্যি বলতে কি দেখবা তোমরা কখনোই সিজিএস এককগুলো ব্যবহার করা হচ্ছেই না। কোয়েশ্চেনেও তোমার যে কোয়েশ্চেনগুলো করা হবে তার মধ্যে দেখবে সিজিএস এককের ব্যবহার নেই। এ কারণে সিজিএস এককগুলো নিয়ে টেনশন করবে না, তোমরা কেবল দেখবে এসআই একক। আর এই যে ভ্যালু এটাকে তোমরা মুখস্থ করে ফেলবে, খুবই ইম্পর্টেন্ট এই ভ্যালুটা, কে এর যে ভ্যালু 9 × 10⁹। আর এই একক দেখো, একক মনে রাখার দরকার নেই, একক যদি চায়, একক কোথাও চাইবে না, যদি একক চায় তাহলে সিম্পল এভাবে আমি যে বার করলাম, এভাবে তোমরাও বার করে নেবে, একক মনে রাখার দরকার নেই, তুমি শুধু এই ভ্যালুটা মনে রাখবে 9 × 10⁻৯। তার মানে কি এই যে পুরো ভ্যালু, আর এসআই এককে কি কে সমান সমান 1/4 পাই এপসাইলন নট হয়ে থাকে। আচ্ছা এবার তুমি বলবে এটা এরকম কেন, দেখো যদি তোমাকে পুরো এভাবে বলতে হয় যে এটা এরকম কেন, তার জন্য তোমাকে গাউসের উপপাদ্য দেখতে হবে। গাউসের উপপাদ্যে তোমাদেরকে একবার দেখতে হবে, গাউসের উপপাদ্য কি ওটা দেখবো পরে। তার আগে তুমি জেনে রাখো যে এই যে জিনিসটা কে সমান 1/4 পাই এপসাইলন নট, এটাকে তুমি এখনের মতো মনে রাখো যে এটার মানে কে এসআইতে, এসআই এককে কে এভাবে লেখা হয়, কে এভাবে লেখা হয়। কেন হয় সেটা আমরা গাউস যখন করব তখন তোমরা নিজেরাই বুঝে যাবে যে এটা কে এরকম কেন হয়। এবার এই হলো, এবার এই যে এটা তো আমাদের একটা ধ্রুবক সংখ্যা 4 পাই, কিন্তু এইটা কি জিনিস, এপসাইলন নট মানে কি, এপসাইলন নট এটা হচ্ছে তড়িৎ ভেদ্যতা, কোনো মাধ্যমের তড়িৎ ভেদ্যতা। আর এপসাইলন নট একে বলা হয় এপসাইলন নট, এটা হচ্ছে তোমার এপসাইলন, এটা বলা হয় এপসাইলন, আর এটা হচ্ছে এপসাইলন নট। দেখো আমরা আলোতে পড়েছি, তো যখন আমরা আলো পড়েছি ছোটবেলায় তখন আমরা কি বলেছি, কোনো মাধ্যমের প্রতিসরাঙ্ক হচ্ছে মিউ, কোনো মাধ্যমের পরম প্রতিসরাঙ্ক হচ্ছে মিউ, ক্লাস 10 নিশ্চয়ই পড়া। কোনো মাধ্যমের পরম প্রতিসরাঙ্ক হচ্ছে মিউ, মানে কি শূন্য মাধ্যম সাপেক্ষে ওই মাধ্যমের প্রতিসরাঙ্ক, পরম প্রতিসরাঙ্ক মিউ। ওরকমই তার মানে কি মিউ মানে কি ওই মাধ্যমে শূন্য মাধ্যম দ্বারা, আচ্ছা এটা না করে তোমাকে একভাবে বলছে, এই যে ধরো দুটো চার্জ তুমি এভাবে রেখেছো, দুটো চার্জ Q1 Q2 দুটো চার্জ তোমার কাছে রয়েছে, এটা শূন্য মাধ্যম, ভ্যাকুয়াম মিডিয়াম, শূন্য মাধ্যম। এটা
হচ্ছে তোমার শূন্য মাধ্যম, আর দুটো চার্জকে তুমি এদের মধ্যে এভাবে রেখেছ। তাহলে শূন্য মাধ্যমে এই বস্তুগুলো পরস্পরের একটা নির্দিষ্ট বল পরস্পরের উপর প্রয়োগ করবে। ধরো এরা সেম চার্জ, তাহলে পরস্পরের উপর একটা ফোর্স, এরা বিকর্ষী বল প্রয়োগ করছে পরস্পরের উপরে। তাহলে কি হবে, এক্ষেত্রে যে এফ এর ভ্যালু হবে সেটা আমরা লিখব 1/4 এপসাইলন নট, শূন্য মাধ্যম যেহেতু, শূন্য মাধ্যমের হচ্ছে তোমার এপসাইলন নট ইন্টু Q1 Q2 আপন আর স্কোয়ার। এবার ধরো এখানে আমি শূন্য মাধ্যমকে বাদ দিয়ে শূন্য মাধ্যমের থেকে আমি ধরো এখানে জল ভরে দিলাম। এই পুরো মাধ্যমটাকে, এই পুরো যে আমি এখানে যে এক্সপেরিমেন্ট করছিলাম দুটো চার্জ নিয়ে আমি যে এক্সপেরিমেন্ট করছিলাম, একে আমি জলে ডুবিয়ে দিলাম। তার মানে আশেপাশে এখন আমার জল রয়েছে, শূন্য মাধ্যম নেই। এবার দেখো ভালো করে বুঝবে, যদি আমি এখানে একটা জল রাখি তাহলে কি হচ্ছে, জলের যে মলিকিউলগুলো হয়, আমরা জানি তো জলের যে মলিকিউল হয় কি H2O। এবার আমরা পড়েছি ক্লাস 11 নিশ্চয়ই পড়েছো তোমার, যে এ হচ্ছে একটা পোলার মলিকিউল, ডাইপোল মোমেন্ট বর্তমান, এ হচ্ছে একটা পোলার মলিকিউল। ওকে, তাহলে জলের অণু এ হচ্ছে তোমার পোলার মলিকিউল, তার মানে হচ্ছে এর নেগেটিভ আর পজিটিভ অংশ রয়েছে। এবার দেখো কেন বলছি, এরকম যদি হয়ে থাকে তাহলে তুমি নিশ্চয়ই বুঝতে পারছো, তুমি যদি জলে ঢেলে থাকো, তুমি যদি জলে এই পুরো সেটআপকে জলে ঢেলে থাকো, তাহলে জলের যে অণুগুলো হবে সেইগুলো এই দুটো চার্জের উপর একটা বল প্রয়োগ করবে, তাই তো? জলের যে অণুগুলো হবে সেগুলো এদের উপর একটা বল প্রয়োগ করবে, করে কি হবে, এবার দেখো উপরে আর নিচে সব জায়গায় তুমি জলের যে অণু সে তার পরিমাণটা তুমি সেম ধরে নিতে পারো। এ কারণে উপরে আর নিচে টোটাল যে নেট ফোর্স হবে সেটা তুমি 0 ধরে নিতে পারো। কিন্তু এর ভেতরেও তো কিছু জলের অণুগুলো রয়েছে, যেগুলোর কারণে কি হবে, এদের মধ্যে কি হয়, এই যে চার্জের যে এদের যে পরস্পরের উপর যে ফোর্স এরা যে অ্যাপ্লাই করছে সেটার পরিমাণ কি হয়, কমেও যেতে পারে আবার বেড়েও যেতে পারে। সেটা আমরা একবারে ডিসাইড করতে পারি না, কারণ দেখো এতগুলো জলের অণু আছে, তুমি কি প্রত্যেকটার জন্য আলাদা আলাদা করে এর মান বার করতে পারবে? প্রত্যেকটার জন্য কতটা ফোর্স অ্যাপ্লাই হচ্ছে তুমি কি সেগুলো ক্যালকুলেট করতে পারবে? সত্যি বলতে ক্যালকুলেট করা এভাবে সম্ভব না, বা কখনো ক্যালকুলেট করতে আমাদের দেবেও না। এগুলো যারা ক্যালকুলেট করে তারা হচ্ছে বড় বিজ্ঞানী, তারা হচ্ছে মানে বলছি বড় যারা বিজ্ঞানী বা যারা রিসার্চ করে তারা হচ্ছে এগুলো ক্যালকুলেট করে সেই মানগুলো আমাদেরকে বলার কারণে কি হয়, আমরা কি করি, আমরা এই সময় দেখো যেহেতু এখানে জলের অণু এসে গেছে, এই কারণে এদের মধ্যে যে ফোর্স হবে সেটা নিশ্চয়ই এই ফোর্সের সেম হবে না। এটা তো শূন্য মাধ্যমে ছিল যখন কোনো অসুবিধা ছিল না, কিন্তু যখনই জল ঢেলে দিয়েছি তখন তো নিশ্চয়ই এই ফোর্সটা হবে না, ফোর্সের পরিমাণটা চেঞ্জ হয়ে যাবে। তাই জন্য কী করা হয়, শূন্য মাধ্যমে যে ফোর্সটা অ্যাপ্লাই করা হচ্ছে সেটা হবে তোমার, এইটা যদি হয়ে থাকে শূন্য মাধ্যমে যখন ফোর্স অ্যাপ্লাই হচ্ছে তখন আমরা এই রাশিটাকে ব্যবহার করি। যখন মাধ্যম চেঞ্জ হয়ে গেল তখন দেখা গেল এখানে আমি ধরে নিলাম এফ এর জায়গায় এফ সমান 1/4 এখানে ধরো এপসাইলন ওয়াটার, জলের যে তড়িৎ ভেদ্যতা জলের যে তড়িৎ ভেদ্যতা আমি সেইটা ইউজ করলাম, করে এখানে আমি Q1 Q2/r² আমি লিখে দিলাম। তাহলে এবার আমি পেয়ে গেলাম যে জলের মধ্যে যখন এই দুটোকে রাখা হলো তখন এই যে মান, এটা আমরা সায়েন্টিস্টরা যারা এক্সপেরিমেন্ট করছে তারা ক্যালকুলেট করে আমাদের বলে, আমরা সেগুলি এখানে মানগুলো বসিয়ে আমরা অঙ্কগুলো সলভ করে ফেলতে পারি। এবার দেখো ধরো তোমার শূন্য মাধ্যমে তো এপসাইলন নট, শূন্য মাধ্যমে তড়িৎ ভেদ্যতা হচ্ছে, একে বলা হয় তড়িৎ ভেদ্যতা, যা বললাম তড়িৎ ভেদ্যতা। কিসের শূন্য মাধ্যমে, শূন্য মাধ্যমের তড়িৎ ভেদ্যতা। এটা হচ্ছে ধরো তোমার জল মাধ্যমের তড়িৎ ভেদ্যতা EW, বা তুমি শুধু ধরো, মানে সরি এপসাইলন তুমি ধরে নাও। এটা হচ্ছে জলের তড়িৎ ভেদ্যতা, বা কোনো মাধ্যমের তুমি যে মাধ্যমে চার্জগুলোকে রাখছো তার তড়িৎ ভেদ্যতা ধরো এপসাইলন। কোনো মাধ্যমের তড়িৎ ভেদ্যতা। এবার কি আমরা যে জিনিসটা ইউজ করে, দেখো সায়েন্টিস্টরা কিন্তু এপসাইলন এই যে ভ্যালু এটা আমাদেরকে বলে না, তারা আমাদের যে ভ্যালুগুলো বলে বা যে ভ্যালুগুলো ক্যালকুলেট করে আগের থেকে রাখা হয়েছে সেগুলো হচ্ছে, সেটাকে বলা হয় পরাবৈদ্যুতিক ধ্রুবক। সেটা দেখতে কিছুটা এরকম হয়, ওই সেই মাধ্যমের এপসাইলন আর জিরো মাধ্যমের যে এপসাইলন নট,
এই দুটোকে ভাগ করে যে মানটা আমরা পাই সেটাকে বলা হয় কে, একে বলা হয় পরাবৈদ্যুতিক ধ্রুবক। আমরা যখন পড়েছি পরম প্রতিসরাঙ্ক পড়েছি তো আলোর, যে কোনো মাধ্যমে আলোর বেগ বাই ওই শূন্য মাধ্যমে আলোর বেগ বাই ওই মাধ্যমে আলোর বেগ, ওটাকে বলা হয় মাধ্যমের পরম প্রতিসরাঙ্ক। একইভাবে এখানে তুমি বলতে পারো ওই মাধ্যমের পরাবৈদ্যুতিক ধ্রুবক। এটা একটু উল্টো হয়, উপরে মানে উপরে যেটা সেটা হচ্ছে ওই মাধ্যমের তড়িৎ ভেদ্যতাকে নেওয়া হয়, আর নিচে তোমার এ মাধ্যমের তড়িৎ ভেদ্যতাকে নেওয়া হয়, শূন্য মাধ্যমের তড়িৎ ভেদ্যতাকে নিচে নেওয়া হয়। তাহলে এটাকে তুমি বলতে পারো পরাবৈদ্যুতিক, কি বানান লিখছি, পরাবৈদ্যুতিক ধ্রুবক, পরাবৈদ্যুতিক ধ্রুবক। এই কে কে বলা হয় পরাবৈদ্যুতিক ধ্রুবক। এবার তুমি ওই কে কে, এই কের সঙ্গে কিন্তু এটাকে গোলালে চলবে না। নিশ্চয়ই তোমরা অত বেশি বাচ্চা না যে তুমি এই জিনিসগুলোকে গুলিয়ে ফেলবা। এখানে এই কেটা আলাদা, এখানে এই কে মানে হচ্ছে তোমার এখানে এই কে মানে হচ্ছে এই, এখানে এই কে আমি যেটা ইউজ করেছি এটা হচ্ছে এই কনস্ট্যান্ট, একটা ভেদ কনস্ট্যান্ট। আর এখানে এই যে কে, এটা হচ্ছে মাধ্যমের পরাবৈদ্যুতিক ধ্রুবক। মাধ্যমের কোন মাধ্যমে, যে মাধ্যমটা আমি ব্যবহার করছি, যে মাধ্যমে আমি চার্জগুলো রেখেছি, সেই মাধ্যমের পরাবৈদ্যুতিক ধ্রুবক হচ্ছে কে। এবার আমি কি লিখতে পারি, এবার দেখো মজাদার ব্যাপার হচ্ছে, কে গেল, এই ধরো দুটো চার্জকে আমি জিরো মাধ্যমে রেখে Q1 Q2, মনে রাখবে Q1 Q2 এই দুটো মাধ্যমকে আমি ধরো জিরো মাধ্যমে যখন ছিল তখন এদের মধ্যে ফোর্স হচ্ছে F। যখন জিরো মাধ্যমে, শূন্য মাধ্যমে যখন এই বস্তু দুটো ছিল, শূন্য মাধ্যমে যখন ছিল তখন এরা পরস্পরের উপর যে ফোর্স অ্যাপ্লাই করছে সেটা যদি F হয়, আর আমি এই যে পুরো বস্তু একে তুলে ধরো এখানে আমি অন্য একটা, ধরো কিছু একটা তেল, অন্য একটা মাধ্যম, সর্ষের তেল মাধ্যম, সর্ষের তেল, আমি কি করলাম, এই যে পুরো সেট আপ একে আমি ধরে, আমরা মা মিয়াদ কেটে দেব, গেল না, দাঁড়াও, যাচ্ছি না, এই আমি পুরো সেট আপ একে আমি ধরে সর্ষের তেলের মধ্যে ঢুকিয়ে দিলাম, পুরো ধরে আমি সর্ষের তেলের মধ্যে এর মধ্যে ঢুকিয়ে দিলাম। এবার কি করলাম, এই যে আমি তোমাকে বললাম যে এই সর্ষের তেলের যে পরাবৈদ্যুতিক ধ্রুবক সেটার মান হচ্ছে কে, পরাবৈদ্যুতিক ধ্রুবক সেটার মান হচ্ছে কে। তাহলে তুমি কি করবে, তুমি দেখো তোমাকে আমি যদি কে বলে দিই তাহলে তুমি আবার এর মধ্যে ফোর্স ক্যালকুলেট করার দরকার নেই, তুমি জিরো মাধ্যমে ফোর্স ক্যালকুলেট করেছো তো, যেটা F এসছে, তাহলে এই যে মাধ্যম, এই মাধ্যমে যে ফোর্স হবে সেটা হয়ে যাবে সিম্পল F বাই কে, F বাই কে, সিম্পল F বাই কে। এটা হয়ে গেল এই মাধ্যমে এরা পরস্পরের উপর যে ফোর্স অ্যাপ্লাই করবে সেটার ভ্যালু হবে F বাই কে। কী করে এলো দেখো, F মানে জিরো শূন্য মাধ্যমে ছিল 1/4 পাই এপসাইলন নট Q1 Q2 বাই আর স্কোয়ার, এটা ছিল শূন্য মাধ্যমে, শূন্য মাধ্যমে। এবার যদি আমি জলে ডোবাই তখন কি হবে, তখন আমি কি লিখবো, 1/4 সর্ষের তেলে যদি ডোবাই তখন আমি লিখবো সর্ষের তেল Q1 Q2 বাই আর স্কোয়ার। এবার ES মানে সরি এপসাইলন এস বাই এপসাইলন নট, এটার মানেই তো কে, সর্ষের তেলের পরাবৈদ্যুতিক ধ্রুবক, এটার মানেই তো সর্ষের তেলের পরাবৈদ্যুতিক ধ্রুবক। তাহলে আমি এখান থেকে কি লিখতে পারি, ES মানে হচ্ছে E নট কে, লেখা যায় তো। তাহলে এখানে আমি ES এর জায়গায় কি লিখবো, 1 বাই, আচ্ছা ধরো এখানে, আচ্ছা এটা F1 এটা F2 সর্ষের তেলে, ওকে, এপসাইলন নট ইন্টু কে Q1 Q2 বাই আর স্কয়ার। এবার তুমি দেখো এই যে পুরো অংশটা, এই এখান থেকে এই নিয়ে এই যে অংশটা, এটা পুরোই তো F1, এটা পুরো তো F1 মানে প্রথমটার মতো পুরো এটা সেম তো। তাহলে আমি এখানে কি লিখতে পারি, টিভি মেবি ভেঙে দেবো কোন দিন, স্যার আমারে পিটাবে। এই তাহলে আমি কি লিখতে পারি, F2 সমান F1 বাই কে এসে গেল। আর এটা খুবই ইম্পর্টেন্ট, তোমাকে বললো যে এই মাধ্যমে জল মাধ্যমে ডোবানো হলো, দুটো চার্জ ছিল, জল মাধ্যমে ডোবানো হলো, জলের পরাবৈদ্যুতিক ধ্রুবক হচ্ছে তোমার 1.61 কিছু একটা দিল, তুমি সেটাকে কি করবে, তুমি জিরো মাধ্যমে বের করে সেটাকে কে দিয়ে ডিভাইড করে দেবে।
এবার চলো আমরা পরে যাওয়া যাক। আচ্ছা, এই হয়ে গেল আমাদের কুলম্বের সূত্র। এই ছিল কুলম্বের সূত্র, এর থেকে বেশি কিছু নেই। এবার আমরা যা করব সেটা হচ্ছে কিছু কোয়েশ্চেন প্র্যাকটিস আর কিছু ইন্টারেস্টিং কোয়েশ্চেন দেবো, ঠিক আছে? দাঁড়াও, কত রয়েছে? দেখো, কোয়েশ্চেন প্র্যাকটিস করার ক্ষেত্রে আমি বলবো যে আমি কুলম্বের সূত্র তোমরা দেখলে কি কি, দেখো কুলম্বের সূত্রই আমরা আজকে করে এই আজকে ভিডিওকে কমপ্লিট করছি। কুলম্বের সূত্র থেকে কিছু কোয়েশ্চেন আমরা সলভ করব, আর সলভ করার পরে আমরা এর পরের দিন এই যে পরের ভিডিও আসবে তাতে আমরা ইলেকট্রিক ফিল্ড তড়িৎ ক্ষেত্র শুরু করব, মানে তড়িৎ ক্ষেত্র প্রাবল্য এই অংশটা আমরা শুরু করব পরের ভিডিও। আজকে আমরা কুলম্বের সূত্রকে প্রথমে করলাম, কুলম্বের সূত্রকে আমরা ভালো করে দেখে দিলাম যে কুলম্বের সূত্রে রয়েছে কি। আর এবার যেটা ইম্পর্টেন্ট, দেখো কোশ্চেন সলভ না করলে তোমরা কখনো শিখতে পারবে না। কোশ্চেন সলভ যদি তুমি না করো তাহলে তোমার যে কনসেপ্ট বিল্ডিং হবে না। তোমার যদি মনে হয় তুমি কেবল পড়ে থিওরিকে বারবার পড়ে রিভাইজ করে বা এক গাদা ভিডিও দেখে তুমি থিওরিকে শিখে যাবে, তাহলে এটা কখনোই সম্ভব না। তুমি যতক্ষণ কোশ্চেন প্র্যাকটিস না করছো, কোশ্চেন নিজের থেকে সলভ না করছো, ততক্ষণ তুমি থিওরিকে শিখতে পারবে না, তুমি কনসেপ্টকে ততক্ষণ তোমার স্ট্রং হবে না। অনেকে ভাবে কি আগে কনসেপ্টকে আমি ক্লিয়ার করে নিই তারপরে কোশ্চেন সলভ করব, আর কোশ্চেন যখন সলভ করতে চাই কনসেপ্ট বারবার পরে কোশ্চেন সলভ করতে চাই কিন্তু কোশ্চেন সলভ করতে পারে না। দেখো কোশ্চেন সলভ করার যেরকমই কোশ্চেন আসুক, নিউমেরিক্যাল টাইপ আসুক কিংবা তোমার থিওরিটিক্যাল কোশ্চেনই আসুক না কেন, তুমি যতক্ষণ নিজে কোশ্চেনগুলোকে নিয়ে সলভ করার চেষ্টা না করছো ততক্ষণ তুমি পারবে না। যতক্ষণ তুমি নিজে না দেখছো, নিজের চেষ্টা না করছো, নিজের ব্রেনকে ইউজ না করছো, দেখো প্রথম পারবে না ঠিকই। ক্লাস 11-এ তোমরা দেখেছো যে প্রথম খুবই সমস্যা হচ্ছিল, কিন্তু তারপরে তো কিছু না কিছু তো পেরেছিলে, নিজে থেকে করে কোশ্চেন সলভ করে তোমার সেই মাইন্ডটা খুলে গেছে, তোমার সেই ব্রেন সেই প্রসেসিং করতে শিখে গেছে। এখন কি করতে হবে, তোমাকে আরও বেশি কোশ্চেন প্র্যাকটিস করতে হবে। আমি বলবো কি, তুমি যখন কোশ্চেন প্র্যাকটিস করবে তখন প্রথমে তোমার পাশে তুমি কোশ্চেনকে নিয়ে বসে থাকো, যতক্ষণ পারবে কোশ্চেন নিয়ে বসে থাকো, চেষ্টা করো, খোঁজার চেষ্টা করো, ভাবার চেষ্টা করো, বিভিন্ন ধরনের যে পদ্ধতি তুমি কী ভাবতে পারো সেগুলোকে ট্রাই করো কোশ্চেনে সলভ করার জন্য। সেই সমস্ত তুমি তোমার মধ্যে যা আছে, তুমি যা এতদিন শিখেছো, যা তোমার মনে আছে, যা মাইন্ডে যা আছে, তুমি সবকটাকে একবার ইউজ করে দেখো কোশ্চেন সলভ করার ক্ষেত্রে। কোশ্চেন যদি সলভ হয়ে যায় তাহলে একটা কনফিডেন্স তুমি পাবে, তুমি বুঝতে পারবে যে তোমার টেকনিক অ্যাপ্লাই হয়েছে, এখানে কোশ্চেন তুমি সলভ করতে পেরেছো। যদি কোশ্চেন সলভ করতে না পারো তাহলেও মন খারাপ করবে না, কারণ তুমি কোশ্চেনের সঙ্গে স্ট্রাগল করেছো। এবার কোশ্চেনের সঙ্গে তুমি অনেকক্ষণ ধরে স্ট্রাগল করার পরে তুমি দেখবে যে উত্তরটা কী আর উত্তরটা কী করে এলো, মানে সলিউশনটা তুমি দেখবে। তখন তুমি বুঝতে পারবে যে হ্যাঁ, আমি তো এতগুলো পদ্ধতি ট্রাই করেছিলাম কিন্তু তার মধ্যে এই পদ্ধতি আমি ট্রাই করিনি। যে পদ্ধতি তুমি ট্রাই করিনি ওটা এবার তুমি শিখে গেলে আর তুমি কখনো জিনিসটাকে ভুলবে না, কারণ একবার তুমি ভুল করেছো কিংবা করতে পারোনি কিন্তু অনেকক্ষণ ধরে ওই নিয়ে বসে আছো, তারপরে গিয়ে তুমি যখন দেখছো জিনিসটাকে তখন তোমার মাথায় আপনি জিনিসগুলো সেট হয়ে যাবে। কিন্তু যদি তুমি কোশ্চেন সলভই না করো কিংবা কোশ্চেন তুমি দেখলে আর দেখে মনে হয় না, এ তো আমি পারবই না, পারবে না, কি হয়েছে, অনেকেই পারবে না কিন্তু ট্রাই তো করবে, আধা ঘন্টা 1 ঘন্টা ধরে তুমি ট্রাই তো করবে কোশ্চেনগুলো সলভ করার, সব ধরনের পদ্ধতি ট্রাই করবে, যা তুমি পারো, যা স্কিল তুমি জানো সব কিছু ট্রাই করবে, সব নলেজ তুমি ট্রাই করবে। তারপরে যদি না হয় তখন সলিউশন দেখবে, এটাই কাজে দেবে। তুমি যদি কোশ্চেন সলভ না করো কিংবা কোশ্চেন দেখার সঙ্গে সঙ্গে তার সলিউশন দেখে ফেলো কিংবা কোশ্চেন দেখে মনে হয় যে না এই কোশ্চেন তুমি পারবো না, নিজেকে যদি আগে বলো যে না এটা আমি পারবো না, তাহলে কিছু করার নেই। তুমি নিজেকে তোমার কেউ তোমাকে কখনো বলবে না যে তুই সব পারবি, সব করবি, কেউ বলবে না। আর যদি তোমাকে নিজেকে বলতে হবে, কিন্তু যদি তুমি নিজে বলো যে আমি পারবো না, তাহলে কিছু করার নেই, কেউ তোমাকে বাঁচাতে পারবে না। তিনি খেয়ে একবার না, এই কোশ্চেন সলভ করবো, ও কনসেপ্ট হয়ে গেছে না, দেখো এবার আমাদের যেহেতু কি হয়ে গেল, আমাদের প্রথমে স্থির তড়িতের প্রাথমিক ঘটনাবলী আর তার সঙ্গে কুলম্বের সূত্র, এই দুটো আমরা কমপ্লিট করে ফেললাম। এবার তার উপর কিছু কোশ্চেন আমরা সলভ করব। প্রথমে আমরা স্থির তড়িতের প্রাথমিক ঘটনা বলি, তার থেকে বেশি কোশ্চেন আসে না, কিন্তু ইজি কয়েকটা কোশ্চেন বা যেগুলো হয়তো আসতে পারে যে টাইপের, সেগুলো আমরা কয়েকটা করে নেব। দেখো প্রথমে বলেছে কি, একটা শোলা বলে দেখো কোশ্চেনগুলো আমি যেগুলো দেবো
প্রথমে আমি এই যে প্রথম চ্যাপ্টার যে স্থির তড়িতের প্রাথমিক ঘটনা বলি, তার থেকে যে কোশ্চেনগুলো দিয়েছি সেগুলো হচ্ছে এই এমসিকিউ টাইপ করে দিয়েছি। আর এরপরে যে কুলম্বের সূত্র থেকে যে কোশ্চেনগুলো দেবো সেগুলো আমি লিখবো, শুধু কোশ্চেনগুলো মুখে বলে দেবো, কোশ্চেনগুলো ডায়াগ্রাম এঁকে কোশ্চেন মুখে বলে দেবো। তোমাদের স্ক্রিন পজ করে নিজেদের কোশ্চেনগুলোকে একবার সলভ করতে হবে। দেখো, যদি তুমি নিজে কোশ্চেনগুলোকে সলভ এখান থেকে না করো তাহলে তোমার এই পুরো ভিডিও দেখা কিন্তু বৃথা। নিজে কোশ্চেনগুলোকে একবার সলভ করবে, চেষ্টা করবে, অন্তত 1-2 মিনিট একবার দেখবে, তারপরে না পারলে আমি তো করিয়ে দেবই। দেখো, প্রথমে এই কোশ্চেনগুলো তোমরা নিজেরা একবার স্ক্রিন পজ করে নিজেরা একবার ট্রাই করো। দেখো কি বলেছে আমাদের। প্রথম কোশ্চেন হচ্ছে একটা 16 বলে 10⁶ ইলেকট্রন দেওয়া হলে তার আধান কত হবে। ইজি, 10⁶ এত সংখ্যক ইলেকট্রন দেওয়া হচ্ছে। এই হচ্ছে আমার কাছে একটা 16 বল, তার মধ্যে আমি এতগুলো ইলেকট্রন এর মধ্যে আমি দিয়েছি। ইলেকট্রন দেওয়া মানে কি? ইলেকট্রন দেওয়া মানে হচ্ছে তার চার্জকে আমি নেগেটিভ করছি, তার চার্জ এই নেগেটিভ চার্জ বিশিষ্ট হয়ে যাবে, ইলেকট্রন দিচ্ছি। তাহলে তার আধান কত হবে? 16 বলে এত আধান দেওয়া, তার আধান কত হবে? আচ্ছা, একটা জিনিস, সকলের সামনে একটা মাইনাস হবে, মাইনাস, ঠিক আছে, হ্যাঁ ঠিক আছে, প্রত্যেকটার সামনে একটা মাইনাস হবে। আচ্ছা দেখো, ইলেকট্রন দিচ্ছি কতগুলো? 10⁶। কি বলেছিলাম? Q = N E। এই এন এর মান কি? এন এর ভ্যালু হচ্ছে 10⁶। ইলেকট্রন কতগুলো দিয়েছি আমি? ইলেকট্রন দিয়েছি ইলেকট্রনের আধান কত? 1.6 × 10⁻⁻19 কুলম্ব। তাহলে সিম্পল একে আমি এর সঙ্গে গুণ করব, গুণ করলে আমার উত্তর আসবে 1.6 × 10⁻⁻13 কুলম্ব। এটা হচ্ছে আমার উত্তর। এবার দেখো, এটা হচ্ছে আমার ভ্যালু, যে চার্জ, যে আধানটা হবে, এর যে আধান হবে তার ভ্যালু এসছে। এবার এটা পজিটিভ হবে না নেগেটিভ হবে সেটা দেখো আমাকে কোশ্চেনে বলে দিয়েছে। একটা 16 বলে এতটি ইলেকট্রন দেওয়া হয়েছে, তার মানে এর চার্জ সিম্পল নেগেটিভ হবে, এটা বুঝতে পারছি। আর এখানে আমি অপশানগুলো সবকটাই নেগেটিভ করে দিয়েছি, তাহলে এর উত্তর কত হবে? এইটা প্রথম অপশান। ওকে, চলো নেক্সট কোয়েশ্চেন। আহিত পরিবাহীর আধান বস্তুর কোথায় জমা হয়? ইজি, বহিঃপৃষ্ঠে, ভিতরে পৃষ্ঠে, সমগ্র আয়তনে, নাকি খোঁচা জায়গায়? এর উত্তর কী হবে? যারা বলেছো যে উত্তর খোঁচা জায়গায় হবে তাহলে তারা একদম ভুল। এর উত্তর হবে বহিঃপৃষ্ঠে। ইজি। এবার দেখো, অনেকে হয়তো বহিঃপৃষ্ঠ বলেছে, ঠিক আছে, কিন্তু অনেকে যারা খোঁচা জায়গায় ভেবেছে তাদের জন্য বলে রাখি, আমি বলেছি আহিত পরিবাহীর আধান বস্তুর কোথায় জমা হয়। আমি বলিনি সব থেকে সর্বাধিক আধান কোথায় জমা হয়, সেটা কিন্তু কোশ্চেনে বলেনি, কোশ্চেনে চেয়েছে কোথায় জমা হয়। এর উত্তর হবে খোঁচা জায়গায়। এবার আচ্ছা, এক কাজ করি, যদি তোমাকে আমি একটা কোয়েশ্চেন দিই যে এখানে গেল কোয়েশ্চেনটা, এই যে আমি যদি সেম টাইপের একটা কোয়েশ্চেন, সেম টাইপের এই কোয়েশ্চেনটাই যদি আমি করি আর তোমাকে বলি যে এখানে আহিত পরিবাহীর জায়গা, এখানে আমি তোমাকে বললাম যে এটা হচ্ছে একটা আহিত অপরিবাহী, আহিত অপরিবাহীর আধান বস্তুর কোথায় জমা হবে। এবার এর উত্তরটা দাও দেখি, পারো কিনা। তোমরা একবার নিজেরা ভাবো যে কোথায় হবে এর উত্তর। একটি আহিত পরিবাহীর আধান বস্তুর কোথায় জমা হয়, যদি এর উত্তর তোমরা বহিঃপৃষ্ঠ দিয়ে থাকো তাহলে সেটা ভুল, খোঁচা জায়গায় দিয়ে থাকো সেটাও ভুল, ভিতরে পৃষ্ঠে। দেখো, মজার কথা হচ্ছে এর মধ্যে কোনো উত্তরই কিন্তু পুরো পারফেক্ট না এই ক্ষেত্রে। কারণ কি, একটা অপরিবাহী আধানে বস্তুর কোথায় জমা হয়, দেখো আমি যেখানে আধান দেবো সেখানে, আমি যদি ভেতরে আধান দিই, একটা অপরিবাহী বস্তু, আমি যদি এই ভেতরে এই অংশে আধান দিই, এই অংশে যদি আমি এর আধান দিই, মানে এই অংশে যদি আমি ইলেকট্রন এখানে রেখে দিই, তাহলে কী হবে? এখান থেকে আমি যদি ইলেকট্রন তুলে রেখে দিই, এখানে যদি আমি পজিটিভ চার্জ করে দিই, তাহলে আধান এখানেই জমা থাকবে, এখানে সরে আসবে না, পৃষ্ঠে সরে আসবে না, বা সমগ্র আয়তনেও ছড়িয়ে পড়বে না, এখানে আছে এখানেই থাকবে। তাই জন্য এই কোশ্চেনটা পুরো ঠিক না। যদি কোশ্চেন এরকম হয় তাহলে সেটা ভুল। কারণ কি, কোশ্চেনে বলছে আহিত অপরিবাহীর আধান বস্তুর কোথায় জমা থাকবে। আমি যেখানে আধান দেবো সেখানেই, আমি যদি পৃষ্ঠে আধান দিয়ে রাখি, আমি যদি আগে থেকে পৃষ্ঠে আধান দিয়ে রাখি, তাহলে আধানগুলো পৃষ্ঠেই জমা থাকবে, ভেতরে যাবে না। যদি ভেতরে কোথাও আধান দিয়ে রাখি, অপরিবাহীর ক্ষেত্রে কিন্তু, পরিবাহী না,
যদি অপরিবাহীর ক্ষেত্রে আমি যদি ভেতরে কোনো একটা নির্দিষ্ট জায়গায় আধান দিয়ে রাখি, তাহলে ওই আধান ওখানেই স্টোর হয়ে থাকবে। তাহলে এই জিনিসটা কিন্তু খেয়াল রাখবে, এটা দিয়ে তোমাদেরকে বিভিন্ন কোশ্চেনে ফাঁসানো যেতে পারে, ঠিক আছে? তাহলে আর যদি এটা পরিবাহী হতো, যেটা আমরা আগের কোশ্চেনে দেখলাম, যদি এটা পরিবাহী হতো তাহলে তুমি যদি এর ভেতরে এরকম জায়গায় যদি আধান দাও, তুমি যদি ভেতরে এরকম জায়গায় কিছু করে আধান দাও, কোনো মেশিন দিয়ে এরকম শুধু এইটুকুনি অংশ যদি তুমি আহিত করো, তাহলে এই আধানগুলো এখানে বয়ে বয়ে একদম পৃষ্ঠে সরে আসবে, আধানগুলো বয়ে বয়ে পৃষ্ঠে সরে আসবে। দেখো আসলে কি হয়, আসলে তুমি যখন এখানে আধান দিচ্ছ, ধরো পজিটিভ আধান তুমি এখানে দিচ্ছ, তাহলে কি হবে, ইলেকট্রনগুলো সরে আসবে, ইলেকট্রনগুলো সব এর ভেতরে এই জায়গায় আসবে, মানে এই পৃষ্ঠের থেকে এই ভেতরের থেকে না, কিন্তু এই পৃষ্ঠের থেকে ইলেকট্রনগুলো সরে সরে এখানে আসবে, ঠিক আছে? দেখো প্রথমে তুমি যদি ভেতরে এরকম জায়গায় আধান দাও, কি হয় দেখো, পরিবাহীর ক্ষেত্রে এরকম ধরো তোমার বস্তু রয়েছে, তুমি এরকম ধরো এই ভেতরের এইটুকুনি জায়গায় তুমি পজিটিভ আধান দিলে, পজিটিভ আধান দেওয়া মানে এখানে ইলেকট্রনের ঘাটতি রয়েছে, তাহলে কী হবে, এর যে আশেপাশের যে ইলেকট্রনগুলো রয়েছে সেগুলো এর ভেতরে প্রবেশ করতে থাকবে। এবার এই আশেপাশের ইলেকট্রন যদি এর ভেতরে প্রবেশ করে, তাহলে কি হবে, এই ইলেকট্রনগুলো যেখান দিয়ে প্রবেশ করলো সেই জায়গাগুলোই তো আবার পজিটিভ চার্জ তৈরি হয়ে গেল। এখানে ইলেকট্রনগুলো ভর্তি হয়ে ভেতরে ইলেকট্রনগুলো গিয়ে তোমার এখানে তো করে দিল, এখানকে ম্যানেজ করে দিল, কিন্তু ইলেকট্রন যেখান দিয়ে এলো সেই জায়গাগুলো পজিটিভ চার্জ হয়ে গেল। তো এবার এই যে আবার এই পজিটিভ চার্জ হয়েছে, তা এ কারণে এর আশেপাশে যে ইলেকট্রনগুলো আছে সেইগুলো এর ভেতরে ছুটে আসবে এই পজিটিভ চার্জকে রোধ করার জন্য। আবার তাহলে এইগুলো যখন ছুটে এলো, তো এরা যেখান দিয়ে এসছে সেই জায়গাগুলো আবার পজিটিভ চার্জ তৈরি হয়ে গেল, তাই জন্য আবার এর উপরে যে ইলেকট্রন এখানে যে রয়েছে সেইগুলো আবার এদের জায়গায় ছুটে চলে আসবে। এরকম করতে করতে দেখা যাবে একদম লাস্টের যে ইলেকট্রনগুলো রয়েছে সেইগুলো এরকম জায়গায় সরে এলো, এ কারণে একদম বহিঃপৃষ্ঠে গিয়ে আধানগুলো স্টোর হয়ে গেল। তাহলে ঘটনা হচ্ছে এরকম ঘটে থাকে, এরকম ঘটনা ঘটে, যে কারণে তুমি যদি পজিটিভ চার্জ দিয়ে থাকো কোনো একটা নির্দিষ্ট অংশে, তাহলে সেটা আমরা বলি কি, পজিটিভ চার্জ দেওয়া হলে সেই চার্জ চারিদিকে ছড়িয়ে যায়, কিংবা নেগেটিভ চার্জ যদি আমি এখানে দিতাম সেই নেগেটিভ চার্জও ছড়িয়ে যেত আশেপাশে। সেটা কি করে হয়, এইভাবে হয় যে ইলেকট্রনগুলো এভাবে ভরতে একদম লাস্ট কোনায় ইলেকট্রন যেগুলো সেগুলো একটু সরে আসে, এ কারণে এরকম চার্জগুলো আমরা দেখি কি সারফেসে ছড়িয়ে পড়েছে। কিন্তু অপরিবাহীর ক্ষেত্রে যারা ইলেকট্রনগুলো পরিবহন করতে পারে না, তাদের ক্ষেত্রে ইলেকট্রনগুলো তুমি যদি এরকম একটা জায়গায় চার্জ দিয়ে থাকো, তাহলে এই আশেপাশের ইলেকট্রনগুলোই তো এর ভেতরে আসবে না, আশেপাশের ইলেকট্রন এর ভেতরে আসবে না, কারণ এটা অপরিবাহী, এর মধ্যে তো ইলেকট্রন পরিবাহিত হতে পারে না, এ কারণে ইলেকট্রনগুলো এর ভেতরেও আসবে না, এ কারণে সব থেকে বাইরের পৃষ্ঠেও ইলেকট্রনগুলো সরে এরকম আসবে না। সিম্পল কথা, অপরিবাহিতে চার্জ তুমি যেখানে চার্জ দেবে সেটা সেখানেই জমা হয়ে থাকবে, অন্য জায়গায় যাবে না। তাহলে এই হলো। এবার দেখো এই কোশ্চেনটি খুবই ইজি আর ভালো। কোনো বস্তুর আধান নিচে কোনটি হওয়া সম্ভব? এর মধ্যে কোনো বস্তু বলতে চেয়েছে আমার কাছে একটা বস্তু আছে, এই যে অপশনগুলো দেওয়া আছে এই অপশনের মধ্যে কোন চার্জটা আমি এই বস্তুকে দিতে পারবো, এটা একবার পজ করে নিজেরা করো। হয়ে গেছে? এবার দেখো কি করে দেখতে হবে এই কোশ্চেনটা কি করে সলভ করব। ওই যে ইলেকট্রনের কোয়ান্টায়ন Q = Ne, Q হচ্ছে বস্তুর চার্জ। তাহলে প্রথমে দেখি আমি কি কোনো বস্তুর চার্জ আমি কি 7.5 × 10⁻13 করতে পারবো। দেখি মান বসিয়ে দেখি, 7.5 × 10⁻13 সমান কি n, ইলেকট্রনের চার্জ কত 1.6 × 10⁻19। এবার দেখো তুমি এটাকে দিয়ে 1.6 এ যদি করি তো 75/16 এরকম আসছে। এটা দেখো এটা পূর্ণ সংখ্যা না, তুমি যদি একে ভাঙচুর করো তাহলে তুমি দেখবে এটা পূর্ণ সংখ্যা আসছে না। এটা সমান সমান কী হবে, ইন্টু 10⁻19 এইদিকে যদি আসে তাহলে এটা হয়ে যাবে 10⁻6n। এবার দেখো এটা এর পূর্ণ সংখ্যা, এটা একটা পূর্ণ সংখ্যা, কিন্তু এইটা একটা কিন্তু পূর্ণ সংখ্যা নয়, এটা পূর্ণ সংখ্যা নয়। তার মানে n একটা পূর্ণ সংখ্যা হচ্ছে না প্রথম ক্ষেত্রে, এই ক্ষেত্রে n পূর্ণ সংখ্যা হচ্ছে না, তার মানে কোনো বস্তুকে এই পরিমাণ চার্জ আমি দিতে পারছি না, কোনো বস্তুকে আমি এই পরিমাণ চার্জ আমি দিতে পারবো না। তারপর একটা দেখো এর প্রত্যেকটা আমি এক এক করে সলভ করছি না। দেখো এটা দেখো 1.6, এটা দেখে মনে হচ্ছে হ্যাঁ এই তো দেওয়া যাবে। দেখো 1.6 × 10⁻32 সমান n, 1.6 ×
10⁻⁹ হলো। এ তো কেটে যাচ্ছে, 1 হচ্ছে। দাঁড়াও দাঁড়াও, রুকো যারা, সবর করো। 10⁻32 10⁻⁻19 কত হয়? 13 -13 এটা কোথা দিয়ে এটা পূর্ণ সংখ্যা লাগছে দেখতে? এটা কোথা দিয়ে পূর্ণ সংখ্যা? 10⁻13 যদি হতো এটা পূর্ণ সংখ্যা হতো, কারণ 10⁻13 মানে হচ্ছে এই করে শূন্য, কতগুলো শূন্য কে জানে, 13খানা শূন্য। এটা তো ইয়ে না, এটা পূর্ণ সংখ্যা না, এটা হচ্ছে 1/এই এরকম করে। তার মানে 0.00000 করে করে 1। তার মানে এখানেও n পূর্ণ সংখ্যা হচ্ছে না, এখানেও n পূর্ণ সংখ্যা হচ্ছে না, তার মানে এটাও ভুল। এটা এ তো দেখেই বোঝা যাচ্ছে, একে যদি আমি 16 দিয়ে ভাগ করি, 1.6 দিয়ে যদি ভাগ করি, এটাও পূর্ণ সংখ্যা আসবে না। তার মানে কি এই একটাই উত্তর বাকি আছে, এই একটাই উত্তর বাকি আছে, এটাই হবে। এবার এটাও আমরা দেখেই নিই, যেহেতু আমরা জিনিসটা বুঝছি। একে আমি 1.6 দিয়ে ভাগ করলাম, কেন? ওই তো কিউ সমান এন ই, বা এন সমান সমান কিউ বাই ই হলো 1.6। আর এখানে কত? 10⁻⁻5, আর নিচে হচ্ছে 10⁻⁻19 কুলম এন, এটা হচ্ছে এন এর সমান। এখানে দেখো এখানে হচ্ছে 6 দিয়ে ভাগ করলে 6 দিয়ে করলে এই হয়ে যাচ্ছে। তাহলে আর এটা হচ্ছে তোমার 9×5, এটাকে তুমি লিখতে পারো 10⁻5 4 14। তাহলে এটা একটা পূর্ণ সংখ্যা, তার মানে এই চার্জটা হওয়া সম্ভব, এটা সম্ভব হয়ে গেল। তাহলে এইভাবেই দেখতে হবে সম্ভব অসম্ভব মানে কি, কিউ এর মান পূর্ণ সংখ্যা হতে হবে, কারণ আমরা জানি আধুনিক কোয়ান্টাম শর্ত অনুযায়ী ইলেকট্রনকে আমরা পুরোপুরি দিতে হবে, বা ইলেকট্রন পুরোপুরি কোনো বস্তু থেকে নিতে হবে বস্তুকে আয়ত্ত করতে গেলে। তাই এখানে এন এর মানকে পূর্ণ সংখ্যা হতে হবে, যেখানে এই কেবল লাস্ট অপশানে যেহেতু পূর্ণ সংখ্যা হচ্ছিল, এ কারণে কোনো বস্তুর আধান বলতে পারি যে কেবল এইটাই হওয়া সম্ভব। নেক্সট কোয়েশ্চেন, আকর্ষণের আগে কি ঘটে? ড্যাশ ঘটে। আকর্ষণের আগে কি ঘটে? দেখো এই কোশ্চেনটা ল্যাঙ্গুয়েজ, দেখো এটা আমি নিজে কোশ্চেনটা দিইনি, এটা তোমাদের বইতেই রয়েছে এই কোশ্চেনটা। এই ল্যাঙ্গুয়েজটা একটুখানি মানে বলতে পারো যে ভালো না, ঠিক, কারণ অনেক পসিবিলিটি হতে পারে, অনেক কিছু হতে পারে। আকর্ষণের আগে কি ঘটে? আকর্ষণের আগে অনেক কিছু ঘটতে পারে, ল্যাঙ্গুয়েজ ঠিক নেই। এখানে কোশ্চেনটা এরকম হওয়া উচিত ছিল যে কোনো অনাহিত বস্তুকে একটা আহিত বস্তু দ্বারা আকর্ষণ করার ক্ষেত্রে আকর্ষণের পূর্বে কি ঘটে, এটা হচ্ছে পুরো কোশ্চেন। ল্যাঙ্গুয়েজ এরকম হওয়া উচিত ছিল, কিন্তু যেহেতু কোশ্চেনটা এভাবে দেওয়া আছে, তাহলে আমরা সেটা মেনেই আমরা কোশ্চেনটাকে সলভ করব। আকর্ষণের পূর্বে কি ঘটে? দেখো আকর্ষণের পূর্বে কি বিকর্ষণ, কি জানি, দেখা যাক। দেখো কি বলেছে, আমি কি বললাম, এই কোশ্চেনটা এরকম পুরো ল্যাঙ্গুয়েজটা এরকম হওয়া উচিত ছিল যে একটা অনাহিত পরিবাহীকে একটা আহিত পরিবাহী দ্বারা, এর ধরো আহিত পরিবাহী দ্বারা আকর্ষণের পূর্বে, একটা অনাহিত পরিবাহীকে একটা আহিত পরিবাহী দ্বারা আকর্ষণের পূর্বে কি ঘটে? এবার তুমি কোশ্চেনটা আমি পুরো বললাম, এবার নিজের একবার ভাবো, তারপরে দেখো যে তুমি ঠিক ভেবেছো কিনা। দেখো এখানে কি হয়, আকর্ষণ কখন হয়? আমরা কি দেখেছি, একটা চুম্বক যদি তুমি দেখো, চুম্বকের নর্থ প্রান্ত বা উত্তর মেরু থাকে, দক্ষিণ মেরু থাকে। এই চুম্বক একটা যদি তোমার কাছে লোহা থেকে থাকে, তাহলে এই চুম্বক এই লোহাকে আকর্ষণ করবে, লোহাকে আকর্ষণ করে নিজের গায়ে আটকে নেবে। কিন্তু মজার ব্যাপার হচ্ছে যে এই যে একটা চুম্বক লোহাকে আকর্ষণ করে নিজের দিকে আটকে নিল, এ তো লোহা ছিল, এ তো চুম্বক না, তাহলে একে কি করে আকর্ষণ করলো? দেখো এটা তোমরা পড়েছো নিশ্চয়ই ক্লাস 10-এ, যে একটা চুম্বক যদি একটা তোমার চৌম্বক পদার্থ, মানে যাকে চুম্বকে পরিণত করা যায় এমন পদার্থের কাছে যদি তাকে নিয়ে আসা হয়, তাহলে তুমি এই যে নর্থ মেরু, তো এই নর্থ মেরুকে তুমি চুম্বকে যে অংশের কাছে আনবে, যে অংশটার কাছে নর্থ মেরুকে আনবে, সেই অংশে একটা দক্ষিণ মেরু বা সাউথ মেরু, মানে এর বিপরীত মেরু গঠন হয়ে যাবে। এই গঠন হওয়ার কারণেই এবার নর্থ একে পরস্পরকে আকর্ষণ করতে পারবে। তাহলে এখানে কি হলো, এখানে প্রথমে এই নর্থ মেরু সাউথ মেরু তৈরি করলো, তার মানে প্রথমে এটাকে কি বলা হয়? আবেশ। চুম্বকের কাছে একটা অচুম্বক পদার্থ তুমি আনলে, এই তুমি একটা চুম্বকের কাছে একটা চুম্বক পদার্থকে আনলে, চুম্বক পদার্থ মানে যাদেরকে চুম্বকে পরিণত করা যায়, আনার কারণে এই চুম্বক পদার্থ চুম্বকে পরিণত হয়ে গেল, লোহা চুম্বকে পরিণত হয়ে গেল, তারপরে একে আকর্ষণ করলো। এখানেও সেম জিনিস হয়, তুমি একটা আহিত বস্তুর কাছে তুমি যদি একটা লোহাকে আনো,
তাহলে দেখবে কি লোহা কি পরিবাহী, তাহলে একটা আহিত বস্তুর কাছে তুমি একটা পরিবাহীকে আনলে দেখা যাবে কি এই আহিত পরিবাহীকে আকর্ষণ করছে, নিজের দিকে আকর্ষণ করছে। তাহলে এটা কি করে করে, সেম জিনিস, আহিত বস্তুকে তুমি আনলে, তুমি যখন দেখেছো আবেশ, প্রথমে তোমাকে দেখালাম কি হবে, এই পজিটিভের পাশে নেগেটিভ চার্জগুলো এরকম কাছে সরে আসবে আর পজিটিভ চার্জ দূরে সরে যাবে। এবার তুমি দেখো পজিটিভ চার্জের কাছে কে রয়েছে, এটা তার মানে কি, আর দূরে কে রয়েছে পজিটিভ চার্জ, সেম সেম ধরনের চার্জ। তাহলে কী হবে, আকর্ষণ বলটা বেশি হবে, কারণ এই যে দূরত্ব বেশি, এ কারণে বিকর্ষণের থেকে আকর্ষণটা বেশি হবে, কারণ যেহেতু এর কাছে আছে, এই নেগেটিভ চার্জগুলো যেহেতু পজিটিভ চার্জের কাছে রয়েছে, এ কারণে আকর্ষণ বিকর্ষণের থেকে বেশি হবে, এ কারণে বস্তু এর কাছে সরে আসতে থাকবে। তার মানে কি, এটাই হচ্ছে তোমার আকর্ষণ। তাহলে একটা অনাহিত বস্তুকে একটা আহিত বস্তু দ্বারা আকর্ষণ করা হচ্ছে। তাহলে দেখা গেল কি হলো, প্রথমে তো এই যে ইলেকট্রনগুলো এদিকে সরে আসলো এখানে, আর পজিটিভ চার্জগুলো এইদিকে সরে আসলো, তার মানে কি আবেশ, প্রথমে আবেশ হলো, তারপরেই আকর্ষণটা সম্ভব হলো। তাহলে এটা, এবার ল্যাঙ্গুয়েজটা যা বললাম ওরকমই হওয়া উচিত ছিল, এবার যেহেতু বলেনি, কিন্তু কোশ্চেন অনুযায়ী এটা হবে আবেশ। এরপরে কোনো বস্তুর চার্জ -80 মাইক্রোকুলম বলতে, আচ্ছা কোনো বস্তুতে চার্জ হচ্ছে -80 কুলম, বস্তুতে অতিরিক্ত ইলেকট্রনের সংখ্যা কত, এটা ইজি কোশ্চেন, তোমরা একবার সলভ করো। এবার আমি করছি, দেখো কিউ সমান NE, এই সেম একটা ফর্মুলা দিয়ে সব কিছু করা যাবে। মাইক্রোকুলম মানে কি, দেখো মাইক্রো মানে হচ্ছে, মনে রাখবে মাইক্রো, কোনো কিছুর সামনে মাইক্রো লেখা মানে এর মানে হচ্ছে 10 টু দি পাওয়ার -6। মাইক্রোকুলম মানে 10 টু দি পাওয়ার -6 কুলম। মাইক্রোকুলম মানে দেখো 1 মাইক্রোকুলম মানে 1 মাইক্রোকুলম, এর মানে হচ্ছে 10 টু দি পাওয়ার -6 কুলম। হলো, বাহ ঠিক আছে, 10 টু দি পাওয়ার -6, ঠিক আছে, অসুবিধা নেই। 10 টু দি পাওয়ার -6 কুলম। এবার দেখো এখানে -80 কুলম বলেছে, দেখো এবার আমি এখানে কি বললাম যে QNE, এখানে তোমার চিহ্ন বসানোর কোনো দরকার নেই, চিহ্ন মানে বোঝায় ইলেকট্রন দেওয়া হয়েছে না নেওয়া হয়েছে ওটার জন্য। এখানে তুমি কেবল মান বসাবে 80 মাইক্রোকুলম, 80 ইন্টু 10 টু দি পাওয়ার -6 সমান n এর মানে কি, আচ্ছা n আমাকে বার করতে হবে, n ইন্টু 1.6 ইন্টু 10 টু দি পাওয়ার 1.6 ইন্টু 10 টু দি পাওয়ার -19 হলো। এবার সিম্পল এখানে ভাগ দিতে হবে, কত হয় সেটা বার করব। এখানে হচ্ছে 1.6, এখানে হচ্ছে 5, 6, 5, 3, 8, এটা হচ্ছে 5, ও দাও 50, 50 হচ্ছে তো, ঠিক আছে। এবার 50 ইন্টু 10 টু দি পাওয়ার -90 দিয়ে 10 টু দি পাওয়ার -6 ইন্টু 10 টু দি পাওয়ার 19 হচ্ছে n। তাহলে এটা করলে হয় 50, 5, 4, 5 ইন্টু 10 টু দি পাওয়ার 14। আচ্ছা, এই হচ্ছে n এর ভ্যালু। n এর ভ্যালু মানে কি, কতগুলো ইলেকট্রন দেওয়া হয়েছে কি নেওয়া হয়েছে। দেখো আমাকে মাইনাস এখানে বলা হয়েছে, এর মানে হচ্ছে আমি ইলেকট্রন এর মধ্যে আমি প্রবেশ করিয়েছি, ইলেকট্রন প্রবেশ করানো মানে নেগেটিভ আসবে। এবার আমাকে চেয়েছে কতগুলো ইলেকট্রন প্রবেশ করিয়েছি, তাহলে সেটা হবে 5 ইন্টু 10 টু দি পাওয়ার 14, এতগুলো। ও কোশ্চেন শেষ, আচ্ছা দাঁড়া, এবার হচ্ছে কুলম্বের সূত্র থেকে কোশ্চেনগুলো করবো। ও আচ্ছা, কুলম্বের সূত্র থেকে কয়েকটা ইম্পর্টেন্ট কোশ্চেন, যেরকম কোশ্চেনগুলো কীভাবে আসে দেখি। বেসিক্যালি প্রথমে আমরা জিনিস করবো যেটা হচ্ছে নর্মালি আমরা দুটো চার্জের উপর ফোর্স প্রথমে দেখবো যে কতটা ফোর্স হচ্ছে। এটা ধরো কিউ চার্জে রয়েছে, এখানে আমার কাছে একটা কিউ চার্জ রয়েছে, দুটো সেম চার্জ, সেম মানে দুটোই পজিটিভ চার্জ, আমরা দুটো চার্জ নিয়ে নিলাম। আর এদের মধ্যবর্তী যে দূরত্ব সেটা আমি বলে দিলাম তোমাকে আর। তাহলে এবার তোমাকে ক্যালকুলেট করতে হবে যে এই চার্জ, যে কোনো একটা চার্জ অন্য চার্জের উপর কতটা ফোর্স অ্যাপ্লাই করছে সেটা তোমাকে ক্যালকুলেট করতে হবে। তাহলে কি করবো, সিম্পল, এফ সমান কে বা এটাকে তুমি লিখতে পারো 1/4 পাই এপসাইলন নট শূন্য মাধ্যমে কিউ ইন্টু কিউ বাই আর স্কোয়ার।
তাহলে এটা হয়ে গেল একটা চার্জ অন্যটার উপর কতটা ফোর্স অ্যাপ্লাই করছে। এই চার্জ এর উপর, আর অভিমুখ কী হবে, যদি অভিমুখ জিজ্ঞেস করে তাহলে তুমি বলবে যে দুটোই যেহেতু পজিটিভ চার্জ, যেখানে পরস্পরকে বিকর্ষণ করবে, আর বলের অভিমুখ হবে এই দিকে, বলের অভিমুখ হবে এই দিকে। নেক্সট কোয়েশ্চেন, যদি তোমার কাছে এরকম থাকে, তোমাকে কোয়েশ্চেন দেওয়া হচ্ছে তিনটে চার্জ এরকম লাইনে আমি রেখেছি, কিউ কিউ কিউ, ওকে, তিনটে আমি চার্জ কিউ কিউ কিউ, তিনটে চার্জ আমি রেখেছি, এদের মধ্যবর্তী দূরত্ব ধরো এটা হচ্ছে এ আর এটা হচ্ছে এ, ওকে। এবার তোমাকে আমি জিজ্ঞাসা করছি যে বলো প্রথমে, তুমি প্রথমে বলো যে এই মাঝখানের চার্জের উপর কতটা ফোর্স অ্যাপ্লাই হবে, মাঝখানের চার্জের উপর টোটাল ফোর্স, নেট ফোর্স কতটা অ্যাপ্লাই হবে। নেট ফোর্স মানে দেখো এই চার্জ যখন মাঝখানে আছে তখন এই যে চার্জটা রয়েছে এও এর উপর একটা ফোর্স অ্যাপ্লাই করবে এইদিকে, যেহেতু দুটো সেম চার্জ। একইভাবে এই চার্জও এর উপর, এই চার্জও এর উপর একটা ফোর্স অ্যাপ্লাই করবে এই উল্টো দিকে, ঠিক আছে। এ কারণে এইদিকে ফোর্স অ্যাপ্লাই করবে, এইদিকে ফোর্স অ্যাপ্লাই করবে, তার মানে দুজনেই এর উপর ফোর্স অ্যাপ্লাই করছে। তাহলে এর উপর নেট চার্জ কত হবে, নেট ফোর্স কত হবে সেটা ক্যালকুলেট করব। এই সমস্ত ক্ষেত্রে কি হট করে এবার কি হচ্ছে না, তো হচ্ছে না, হচ্ছে না, এই যে হচ্ছে না, কি হয়েছে, গ্লিচ হয়ে গেছে, এই যে হ্যাঁ হচ্ছে, এই পরে পেয়েছি তো, এই যে গ্লিচ হয়ে গেছে, আরে গ্লিচ হয়ে গেছে হট করে কিন্তু, ও এই দেখুন এই যে, হ্যাঁ ঠিক হয়ে গেছে। আচ্ছা আচ্ছা কি বললাম, ওই কোশ্চেনটা যা ছিল আমরা আবার করি, কি হয় কি জানে। তিনটে ধর সেম এরকম লাইনে রয়েছে, কিউ 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 চার্জ, তিনটে কিউ চার্জ, আর এদের মধ্যবর্তী দূরত্ব এ, এদের মধ্যবর্তী দূরত্ব হচ্ছে এ। চলো এবার আমি ফোর্স ক্যালকুলেট করব। প্রথমে এর উপর আমি ফোর্স ক্যালকুলেট করছি। এবার দেখো কুলম্বের সূত্র যখনই তুমি ইউজ করবে তখন দুটো জিনিস খেয়াল রাখবে। প্রথম জিনিস বিন্দু বস্তু হতে হবে, বস্তুগুলোকে বিন্দু বস্তু হতে হবে। সেকেন্ড জিনিস সবসময় দুটো বস্তু নিয়ে আগে ক্যালকুলেট করবে। তোমাকে যেরকম এখানে দেওয়া হয়েছে তিনটে বস্তু নিয়ে একটা সিস্টেম তৈরি হয়েছে, সেখানে তোমার ফোর্স ক্যালকুলেট করতে দেওয়া হয়েছে। তুমি কি করবে, তুমি দুটো দুটো করে পেয়ার বানিয়ে দুটো করবে, তুমি দুটো দুটো করে নেবে। প্রথমে এই দুটোকে নেবে, নিয়ে ফোর্স ক্যালকুলেট করবে যে একজন অন্যজনের উপর কতটা ফোর্স অ্যাপ্লাই করছে। তারপরে এই দুটোকে নেবে, নিয়ে তুমি অ্যাপ্লাই করবে ফোর্স, দেখবে যে কতটা ফোর্স অ্যাপ্লাই করছে একে অপরের উপর। এরপরে তুমি অভিমুখ ঠিকঠাক রেখে, কিংবা তুমি যে ফোর্স বার করলে সেটাকে তুমি ভেক্টর ফর্মে বার করতে পারো। ভেক্টর ফর্মে বার করে দুটো ফোর্সকে তুমি তারপরে যোগ করে দেবা। এই কোশ্চেনটা কী করে করবো, দেখো প্রথমে এই এর উপর কতটা ফোর্স অ্যাপ্লাই করছে সেটা আমি বার করি। কতটা হবে দেখো, দূরত্ব এ, তাহলে ফোর্স, এই যে ফোর্স এফ, ধরি এটা F1, F1 কত, F1 সমান কে কিউ কিউ বাই এ স্কোয়ার। এ হয়ে গেল, আমি এই ফোর্সটা বার করে নিলাম। এবার এই চার্জ এর উপর কতটা ফোর্স অ্যাপ্লাই করছে আমি সেটা বার করবো। ধরি এর উপর যে ফোর্স অ্যাপ্লাই করছে সেটা হচ্ছে F2। এই দিকে কেন, অভিমুখ উল্টো কেন, কারণ আমি কি বললাম, আমি আগের দিকে বলে রেখেছি যে দুটি পজিটিভ। তাহলে F2 আমি বার করি, F2 হবে কে কিউ কিউ বাই এ স্কোয়ার। এবার দেখো আমি দেখতে পাচ্ছি কি F1 এই দিকে, F2 উল্টো দিকে। তাহলে এর উপর যে নেট ফোর্স হবে, যে নেট ফোর্স এর উপর হবে সেটা কত হবে, F2 মাইনাস F1, F নেট সমান F2 মাইনাস F1। আর F2 যে F1 দেখো দুটোই সেম, তাহলে আমি কি লিখতে পারি 0। তাহলে এর উপর নেট ফোর্স 0। এবার তোমাকে বললাম যে তুমি এর উপর ফোর্স অ্যাপ্লাই করো, এর উপর তুমি হিসাব করো যে কতটা ফোর্স এর উপর অ্যাপ্লাই হচ্ছে। একইভাবে করব, আমি চেয়েছি কি এর উপর কতটা ফোর্স অ্যাপ্লাই হচ্ছে এই চার্জের উপর। তাহলে এবার আমি এক্ষেত্রে আমি কি করব, এক্ষেত্রে আমি প্রথমে এই দুটো পেয়ার প্রথমে বানাবো, এই দুটো পেয়ারকে বানিয়ে আমি দেখব, তারপরে আমি এই দুটোকে বানাবো, এই মাঝখানেরটাকে তখন আমি ভুলে যাব, তখন কেবল এই দুটোকে নিয়ে আমি কাজ করব। প্রথমে এই দুটোর জন্য প্রথমে এইখানে বার করি,
এখানে প্রথম জিনিস কি, প্রথমে বলের অভিমুখ যে ফোর্স কোন দিকে অ্যাপ্লাই হচ্ছে সেটা প্রথমে ক্যালকুলেট করে নিই। দেখো দুটোই পজিটিভ, তার মানে নিশ্চয়ই বিকর্ষণ বল হবে, এটা প্রথম জিনিস আমি বার করে নিলাম। এবার আমি ফোর্সের ভ্যালু ক্যালকুলেট করবো, ধরি এটা হচ্ছে F1 এর ভ্যালু আমি ক্যালকুলেট করবো, কত কে কিউ দূরত্ব কত এ স্কোয়ার হয়ে গেল। এবার এই মাঝখানটাকে তুমি ভুলে যাও, এবার এই দুটোকে তুমি ক্যালকুলেট করো, এই দুটোকে নিয়ে ক্যালকুলেট করো, কত হবে দেখো ভালো করে দেখবে, এই দুটোর মধ্যে দূরত্ব কত এ 2a, তার মানে এবার যদি এই বস্তু এর উপর ধরো F2 বল প্রয়োগ করছে, F2 পরিমাণ বল প্রয়োগ করছে, তাহলে আমি কি লিখতে পারি, F2 সমান সমান কে কিউ বাই কত দূরত্ব কত এ যোগ এ প্লাস এ 2a তার স্কোয়ার, F2 মানে হচ্ছে এত। এবার যদি আমি নেট ফোর্স হিসাব করি তাহলে আমি কি করব, দেখো দুটোর অভিমুখ সেম, F1 যেদিকে F2 এর সেই দিকে, তাহলে আমি কি বলতে পারি, F নেট এই যে চার্জ এর উপর F নেট হবে F1 প্লাস F2, আর তারপর সিম্পল এই দুটোকে যোগ করলেই আমরা উত্তর পেয়ে যাবো, এই দুটোকে যোগ করে যে উত্তর হবে সেটাই। এরপরে ধরো একটা সমবাহু ত্রিভুজ রয়েছে, একটা সমবাহু ত্রিভুজ আমার কাছে রয়েছে, আচ্ছা ধরো সমবাহু ত্রিভুজ দেখা যাবে, সমবাহু ত্রিভুজ, এই ধরো আমার কাছে একটা সমবাহু ত্রিভুজ রয়েছে, কিরম হয়েছে না সমবাহু ত্রিভুজ রয়েছে, আর এই সমবাহু ত্রিভুজের ধরো এই পুরো তিনটে শীর্ষবিন্দুতে আমি তিনটে চার্জ রেখেছি, কিউ তিনটে চার্জ আমি শীর্ষবিন্দুতে রেখেছি। এবার কি হবে, এবার দেখো এই তিনটে বিন্দুতে আমি যখন চার্জ রাখলাম, এই চার্জ রাখার পরে আমি তোমাকে বললাম এই দূরত্ব হচ্ছে এ, প্রত্যেকটা বাহুর দৈর্ঘ্য হচ্ছে এ। এবার তুমি সেমভাবে আমাকে বলো, আচ্ছা এর উপর কতটা ফোর্স অ্যাপ্লাই হবে, নেট ফোর্স কত হবে, এই যে বস্তু এর উপর নেট কতটা ফোর্স অ্যাপ্লাই হবে সেটা তুমি এবার আমাকে বলো। চলো আমরা করে দেখি। প্রথম জিনিস একটু যদি কমন সেন্স লাগানো যায় তাহলে বোঝা যাবে, দেখো এই দূরত্ব সেম, চার্জও সেম, তাহলে এই যে বস্তু, এই যে আমি যদি কেবল আমি প্রথমে কি বললাম, প্রথম জিনিস দুটো করে নিয়ে দেখতে হবে, আমি প্রথমে এই দুটোকে আমি নিলাম, তাহলে কি দেখতে পাচ্ছি যে কিউ দুটো হচ্ছে সেম চার্জ, মানে পজিটিভ চার্জ, তাহলে কি হবে, এরা পরস্পরকে বিকর্ষণ করবে এই রেখা বরাবর। গ্র্যাভিটেশনের সূত্র মনে আছে তো, যে এরা যে এদের পরস্পর জয়েনকারী যে রেখা, পরস্পরকে যে রেখাটা এদের জয়েন করছে, দুটোকে যে যুক্ত করছে যে রেখা, ফোর্স সেই রেখা বরাবরই ক্রিয়া করে। মানে যদি এটা কিউ হয়, এটা কিউ, আমি যদি এই 3 নম্বরে না থাকতো, গাইবি হয়ে গেছে, 3 নম্বরে যদি না থাকতো তাহলে এর উপর কিরম ফোর্স অ্যাপ্লাই করতো, একদম এই রেখা বরাবর ফোর্স অ্যাপ্লাই করতো। কি হচ্ছে এবার, না মাঝে মাঝে গ্লিচ করছে, অসুবিধা নেই, মানে রং চেঞ্জ হয়ে যাচ্ছে বা হচ্ছে। আচ্ছা তাহলে এর উপর এরকম একদম এই যে রেখা, এই রেখা বরাবর একটা ফোর্স অ্যাপ্লাই করতো, এই রেখা বরাবর ফোর্স অ্যাপ্লাই করতো, ঠিক আছে, কখনোই এরকম ফোর্স অ্যাপ্লাই করবে না, এই চার্জ এর উপর এরকম কোনো ফোর্স অ্যাপ্লাই করবে না, কিংবা এরকমভাবে কোনো ফোর্স অ্যাপ্লাই করবে না। ফোর্স অ্যাপ্লাই করলে একদম এই যে সরল রেখা, এই সরল রেখা বরাবরই ফোর্স অ্যাপ্লাই করবে। তাহলে প্রথম জিনিস ধরো এই যে বস্তু, এই কিউ চার্জের উপর এই দিকে একটা ফোর্স অ্যাপ্লাই করলো, ধরো এফ কিরম ভয়ানক এফ বানিয়েছি, এফ হলো। একইভাবে এই কিউ চার্জ এর উপর এই রেখা বরাবর, এই যে রেখা, এই রেখা বরাবর একটা এরকম ফোর্স অ্যাপ্লাই করবে এফ। কেন দুটোই কেন আমি এফ বলছি, দাঁড়াও ভেক্টর লেখা যাবে না, আমি ফোর্সের ভ্যালু বলছি। এখানে আমি কেবল ফোর্সের ভ্যালুটা লিখছি, ওকে। ধরো এখানে যদি এফ বল প্রয়োগ করে তাহলে এও এফ বল প্রয়োগ করবে।
যদি এ এর উপর এফ বল প্রয়োগ করে এইদিকে, তাহলে এও এর উপর এদিকে একটা এফ বল প্রয়োগ করছে, সিমেট্রি থেকে আমি বুঝতেই পারছি। এবার আমাকে কি করতে হবে, যেহেতু এই দুটো ভেক্টর, এই দুটো যেহেতু ভেক্টর রাশি, তো তুমি এটাকে লেখো F1, একে F2 লিখছি। কারণ দেখো বলছি যে আমি কেন দুটোকে আমি কেবল আমি এভাবে লিখতে পারতাম যে দুটোকে আমি এফ এফ মাথায় ভেক্টর চিহ্ন আমি এরকম দিলাম, এরকম লিখতে পারতাম, কিন্তু এটা ভুল। কারণ দুটো তো সেম, দুটোর মান সেম, কিন্তু দুটো তো সেম ভেক্টর না, এখানে আমি সেম চিহ্ন দিয়ে রিপ্রেজেন্ট করতে পারি না। এ কারণে একে লিখবো F1, একে লিখবো F2, আর দুটোকে দেবো মাথায় ভেক্টর। এবার দেখো, এবার সিম্পল, আমাকে দুটো আমি বলের মান আমি পেয়ে গেছি, দুটো বল আমি পেয়ে গেছি। কিউ এই চার্জ এর উপর এইদিকে একটা ফোর্স এরকম অ্যাপ্লাই করছে, আর এই চার্জ এর উপর এইদিকে একটা ফোর্স অ্যাপ্লাই করছে। এবার কি হবে, এবার আমাকে এই মধ্যবর্তী কোণ এই থিটা এর ভ্যালু আমাকে বার করতে হবে। দেখো যদি সমবাহু ত্রিভুজ হয় তাহলে আমরা কি জানি, সমবাহু ত্রিভুজের এই যে মাঝখানের কোণ এটা কত হয়, 60 ডিগ্রি। জানো তো তিনটে কোণই 60 ডিগ্রি হয়, জানা উচিত। 60 ডিগ্রি, তিনটে 60 ডিগ্রি, তাহলে এটাও থিটা কত হবে, থিটা 60 ডিগ্রি হয়ে যাবে আমাদের কাছে। এবার তুমি যদি কিউ এর উপর এই চার্জের উপর তুমি যদি বা ফোর্স বার করতে চাও যে কতটা ফোর্স এর উপর অ্যাপ্লাই হচ্ছে, তাহলে তুমি সিম্পল এই দুটোকে যোগ করে দেবে। তাহলে কিছু এরকম একটা পদ বরাবর নিশ্চয়ই এফ হবে, এফ নেট, এরকম হবে এফ নেট। এবার এফ নেট তুমি যদি বার করতে চাও তাহলে তুমি লিখবে এফ নেট। আমি যদি মানের কথা বলি তাহলে হবে এরকম, ভেক্টরের সূত্র F1 স্কোয়ার প্লাস F2 the square plus 2F1 mod F2 mod cos 60 ডিগ্রি। এই হয়ে গেল। এবার দেখো দুটো জিনিস এখানে F1 আর F2, মানে F1 আর F2 এদের ভ্যালু সেম, F1 আর F2 এর ভ্যালু সেম। এবার তুমি F1 এর ভ্যালু ক্যালকুলেট করতে পারো। F1 কত হবে, F1 যদি ভ্যালুর কথা বলি, মান, কেবল মানের কথা বলছি, F1 এর ভ্যালু কত হবে, দেখো মধ্যবর্তী দূরত্ব হচ্ছে a, চার্জ কিউ, তাহলে তুমি কি লিখবে, কে কিউ বাই a স্কয়ার। এবার দেখো তুমি কেবল এই F1 আর F2 দুটো সেম, যেহেতু F1 আর F2 এর যে ভ্যালু এই দুটো যেহেতু সেম, তুমি এখানে তাহলে F1 আর F2 এর মান বের করবে। আমি এক কাজ করি, দেখো আমরা কি জানি দুটো ভেক্টর আচ্ছা cos 60, তো এবার তুমি এখানে F1 আর F2 এর ভ্যালু তোমার এই ভেতরে বসানোর দরকার নেই, তুমি প্রথমে F1 সমান সমান F2 করবে, করে এটাকে সিম্পলিফাই করবে। সিম্পলিফাই করার পরে তুমি দেখো কি করলাম, আচ্ছা প্রথমে এই জিনিসটা বার করলাম, তো F1 আর F2 আমি ভ্যালু পেয়ে গেছি, আর দুটোই সেম, এই জিনিসটা আমি পেয়ে গেছি এখানে। এবার আমি তাহলে এখানে কী করবো, এখানে F1 আর F2 কে আমি সেম করে দেবো। F1 এটা আমি কী লিখতে পারি, 2F1 এই যে স্কোয়ার, আচ্ছা এই দুটো যেহেতু সেম তাহলে কি লিখতে পারি, 2F1 স্কোয়ার হলো, প্লাস cos 60 ডিগ্রি মান কত, হাফ, cos 60 হাফ, তাহলে এখানে হবে 2, আর এটাও কি এফ, তো এটা হবে F1, যেহেতু F1 আর F2 সমান তাই আমি F2 কে আমি F1 লিখে নিচ্ছি, তাহলে হবে এই ইন্টু হাফ হলো, cos 60 মান হচ্ছে হাফ, তাহলে এই কেটে যাবে, এটা হয়ে যাবে 3। তাহলে আমি একবারে যদি লিখি তাহলে আমার মান এরকম আসে F1 √3, F1 √3। এফ নেটের যে ভ্যালু সেটা হচ্ছে F1 √3। এবার F1 এর মান আমি এখান থেকে বার করেছি আমাদের কুলম্বের সূত্র দিয়ে, F1 এর মান বার করা। তুমি এখানে F1 এর মানটা বসিয়ে দেবে, কিউ স্কোয়ার বাই a স্কোয়ার √3, আর এটাই হয়ে যাবে তোমার অ্যান্সার। আর এই কোশ্চেনটা খুবই ইম্পর্টেন্ট। এই কোশ্চেনটা এরকম টাইপের তোমাকে অনেক কোশ্চেন দিতে পারে এমসিকিউতে। আর দেখো জিনিসটা খুবই সহজ, দেখো আমি এখানে কি ইউজ করলাম, নিউটনের যে গতিসূত্র সেখান থেকে, মানে নিউটনের যে আমাদের ক্লাস 11-এ যে সূত্রগুলো ছিল বা 11-এ আমরা যে জিনিসগুলো পড়েছি, ফোর্স অ্যাপ্লাই করা, কোনো বস্তুর উপর ফোর্স অ্যাপ্লাই করা, আর ফোর্স অ্যাপ্লাই করলে সেগুলো কী করে ক্যালকুলেট করতে হয়, এগুলো যদি তুমি 11-এ ভালো করে থাকো তাহলে এই তোমার তড়িৎ ক্ষেত্রে সেম টাইপের এরকম কিছু কোশ্চেন থাকবে। তড়িৎ ক্ষেত্রে গিয়েও তোমার কোনো সমস্যা হবে না, কারণ এই কোশ্চেনগুলো খুবই ইজি। তোমাকে কেবল এফ এর ভ্যালু ক্যালকুলেট করতে হবে, যে এফ মানে তোমার এইটে,
যেটা তুমি কুলম্বের সূত্র থেকে ক্যালকুলেট করতে পারবে। বাকি তুমি এই অংশটা দেখো, এই অংশটা পুরো তোমার, তুমি বলতে পারো ভেক্টরের কোশ্চেন, কিংবা তুমি বলতে পারো নিউটনের যে সূত্র তার কোয়েশ্চেন। তুমি বলতে পারো যে বলের যে কোশ্চেনগুলো হয়, ফোর্স নিয়ে যে কোশ্চেনগুলো হয়ে থাকে, আমাদের ক্লাস 11 যেরকম কোশ্চেন ছিল ফোর্স নিয়ে, সেরকম টাইপেরই কোশ্চেন। এবার এরকম করি, তোমাকে আমি বললাম যে একটা এরকম বর্গক্ষেত্র আছে যেখানে 4টি চার্জ তোমার কাছে রয়েছে, 4টি চার্জ তোমার কাছে রয়েছে। তাহলে তোমাকে আমি জিজ্ঞাসা করতে পারি যে একটা চার্জের উপর, এই চার্জের উপর, এই যে চার্জ, এর উপর কতটা ফোর্স অ্যাপ্লাই হচ্ছে, এই পুরো এই 3টে চার্জের জন্য এর উপর কতটা ফোর্স অ্যাপ্লাই হচ্ছে সেটা তোমাকে বের করতে হবে। এই কোশ্চেনটা তোমরা আগে নিজেরা সলভ করার চেষ্টা করো। প্রথমে নিজেরা স্ক্রিন পজ করে বার করো। আমি তোমাকে বলে দিলাম যে এই যে এর বাহু হচ্ছে এ, এর বাহু হচ্ছে এ। এবার তোমরা তাহলে আমাকে বলো যে এই কিউ এর উপর কতটা চার্জ বা কতটা ফোর্স অ্যাপ্লাই হচ্ছে, এই 3টে চার্জের জন্য নেট ফোর্স এর উপর কত হবে সেটা অ্যাপ্লাই করো। চলো এবার আমি করি। দেখো কি করে করতে হবে, তোমাকে 3টের জন্য কি বললাম, প্রত্যেকটার জন্য আলাদা আলাদা করে বার করো। প্রথমে এই দুটো, প্রথমে এর জন্য এর উপর কতটা ফোর্স হচ্ছে সেটা তুমি অ্যাপ্লাই করবে, সেটা তুমি নির্ণয় করবে। তারপরে এর জন্য এর উপর কতটা ফোর্স অ্যাপ্লাই হচ্ছে সেটা তুমি বের করবে। তারপরে এর জন্য এর উপর কতটা ফোর্স অ্যাপ্লাই হচ্ছে সেটা তুমি বের করবে, করে তাদেরকে ভেক্টরের নিয়মে যোগ করবে। আচ্ছা, তাহলে প্রথমে এর জন্য আমি বার করি। প্রথমে এর জন্য আমি বার করি। দেখো দূরত্ব এ, আর দুটো যেহেতু সেম চার্জ, তাহলে কি হবে, তাহলে এটা তোমার হবে এই দিকে, বোঝা যাচ্ছে। এই যে আমি কি বললাম, কুলম্বের সূত্র কি বলে, যে সংযোগকারী সরল রেখা, দুটো আধানকে সংযোগকারী যে সরল রেখা, এখানে হচ্ছে এই সরলের, এই যে এটা হচ্ছে সেই সরল রেখা যেটা এই দুটোকে সংযোগ করেছে, সংযোগকারী সরল রেখা বরাবর ক্রিয়া করে, সংযোগকারী সরল রেখা বরাবর ফোর্স ক্রিয়া করে। তাহলে এই রেখা বরাবর আমি ফোর্সকে দেখালাম, এটা হচ্ছে তোমার F1, যেটা এই কিউ চার্জের উপর অ্যাপ্লাই করেছে এইদিকে। এবার এই চার্জটির জন্য এর উপর কতটা ফোর্স হবে সেটা ধরে নিই F2। তাহলে এই রেখা বরাবর, এই যে রেখা বরাবর ফোর্সটা হবে এইদিকে F2, হয়ে গেল। এবার এই চার্জের জন্য জিনিসটা ইন্টারেস্টিং হবে, কারণ এখানে এই চার্জের জন্য সংযোগকারী রেখা হচ্ছে এই যে কর্ণ, বুঝতে পারছো নিশ্চয়ই, সংযোগকারী রেখা বরাবর। তাহলে এই চার্জ এই যে রেখা, এই রেখা বরাবর এর উপর একটা ফোর্স অ্যাপ্লাই করবে এরকম F3, বোঝা গেল। এই চার্জ এই রেখা বরাবর, এই চার্জ এই রেখা বরাবর, এই চার্জ এই রেখা বরাবর। তো আমি কি করলাম, দেখো প্রথম জিনিস, কুলম্বের সূত্রের কোশ্চেন যখন তুমি করবে, সলভ করবে, তখন প্রথমে তুমি কি করবে, প্রত্যেকটা চার্জগুলোর জন্য তুমি প্রথমে ডাইরেকশন বের করে নেবে, ফোর্স অ্যাপ্লাই যে হচ্ছে সেই ফোর্সের ডাইরেকশন। আমি যখন প্রথমে কি করলাম, এর জন্য এর উপর যে ফোর্স অ্যাপ্লাই হচ্ছে তার ডাইরেকশন আমি বের করে নিলাম এইদিকে কিউ। তারপরে এই চার্জের জন্য ডাইরেকশন তুমি বের করে নেবে, এই চার্জের জন্য এই চার্জের উপর যে ফোর্স অ্যাপ্লাই হচ্ছে তার ডাইরেকশন হচ্ছে এইদিকে। আবার লাস্ট আমি এই চার্জের জন্য এই চার্জের উপর ডাইরেকশন, ফোর্সের ডাইরেকশন এইদিকে। আমি প্রথমে ডাইরেকশনগুলো বের করে নিলাম। এবার আমি ফোর্সের ভ্যালু বার করব। প্রথমে আমি F2 এর মান F1, F2, F3 তিনটের মান এবার আমি বের করব। দেখো যদি তুমি ভালো করে দেখাও তাহলে তুমি বলবে যে তুমি একটা জিনিস দেখো, এই দূরত্ব সেম, এই দূরত্ব সেম, তার মানে এই চার্জ এর উপর যে পরিমাণ ফোর্স অ্যাপ্লাই করবে, এই চার্জও তো এর উপর সেম পরিমাণে বল অ্যাপ্লাই করবে, তাই তো? তাহলে আমি কি লিখতে পারি, F1, এই যে F1 মানে এর জন্য এর উপর যে বলটা প্রয়োগ হচ্ছে F1 K কিউ বাই এ স্কোয়ার, কে কিউ বাই এ স্কোয়ার। একইভাবে F2 যেটা, সেটাও তো সেম হবে, F2 যেটা, F2 এর ভ্যালু তো সেম হবে, F2, F1 আর সরি F1 আর F2 এই দুটো ভ্যালু সেম হবে। F1 আর F2 সেম। এবার আসি F3, যেটা সবথেকে ইন্টারেস্টিং আর এটা ইম্পর্টেন্ট। দেখো এখানে কিন্তু দূরত্ব এ না, এই দূরত্বটা কিন্তু এ না, এটা এ ছিল, এটা এ। এই দূরত্ব কত হবে, A√2। জানি আমরা কি কর্ণের দৈর্ঘ্য কত হয়, একটা বর্গক্ষেত্রের কর্ণের দৈর্ঘ্য A√2।
বাহুর দৈর্ঘ্য ইন্টু √2, তাহলে এই যে দূরত্ব এটা হবে a√2। তাহলে ফোর্স কত হবে, এই যে বল অ্যাপ্লাই হচ্ছে এই F3 এর মান কত হবে, দেখো F3 এর ভ্যালু হবে, দেখো কে কিউ, চার্জ কিউ 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 বাই দূরত্ব কত a√2, a√2 তার স্কয়ার। ব্যাস হয়ে গেল। আমি F1 পেয়ে গেলাম, আমি F1 পেয়ে গেছি, F2 পেয়ে গেছি, F3 পেয়ে গেছি। এবার আমাকে এই মধ্যবর্তী কোণ বার করতে হবে। দেখো এই এদের তো মধ্যবর্তী কোণ 90 ডিগ্রি, বুঝতেই পারছো, সিম্পল। এদের মধ্যবর্তী কোণ 90 ডিগ্রি, যেহেতু এই যে বুঝতেই পারছো এখানে এদের F1 আর F2 যেহেতু এরকম পরস্পর এরকম লম্ব, মাঝখানে কোণ হচ্ছে 90 ডিগ্রি। এই কোণটা কত হবে, এই কোণটা কত হবে, দেখো এই কোণটা, এই যে এই কোণ এটা হবে, দেখো তুমি যদি একে দেখো কর্ণ, এটা হচ্ছে কর্ণ, ওকে। এইটা তো 90 ডিগ্রি, পুরোটা তো 90 ডিগ্রি হয়। একটা কর্ণ তোমার এই যে বাহু এই কোণকে, তোমার এই শীর্ষকোণকে, বা তুমি এটা বলতে পারো একে সমানভাবে বিভক্ত করে দুই দিকে। তার মানে এই যে কোণটা হবে এটা হবে 45 ডিগ্রি, এই কোণটা হবে 45 ডিগ্রি, তার মানে এই কোণটাও হবে 45 ডিগ্রি, আর এইটাও তাহলে 45 ডিগ্রি, দুটোই 45 ডিগ্রি করে। এবার তাহলে আমি কি সলভ কী করে করবো, সিম্পল ভেক্টর নিয়ম। তোমার কাছে তিনটে ফোর্স, তুমি এবার ছবিটাকে বাদ দাও, এবার তুমি এখানে দেখো তুমি তিনটে ফোর্স পেয়ে গেছো, তিনটে ফোর্স তুমি পেয়ে গেছো F3, যেভাবে তুমি ভেক্টরে যোগ করতে সিম্পলভাবে F2, এটা হচ্ছে F1, তুমি তিনটে ভেক্টর পেয়ে গেছো, তাদের মধ্যে কোণও তুমি জানো, এটা 90 ডিগ্রি আর এটা হচ্ছে 45 ডিগ্রি। তুমি প্রথমে দুটো করে নাও, তুমি F1 আর F2 এই দুটোকে যোগ করে এদের রেজাল্টেন্ট বার করো, দেখবা দেখো F1 আর F2 যেহেতু সেম, এদের যেহেতু ভ্যালু সেম, আর আমরা কি জানি দুটো ভ্যালু যদি সেম হয়, ধরো তোমার কাছে এরকম আছে দুটো ভেক্টর তোমার কাছে রয়েছে, ভেক্টর এ, এটা হচ্ছে ভেক্টর বি, ঠিক আছে। আর যদি ভেক্টর এ, এই দুটোর মান যদি সেম হয়, এ সমান সমান বি হয়, এর যদি ভ্যালু সেম হয়, আর এরা যদি এরকম 90 ডিগ্রিতে থাকে, ভ্যালু সেম হয় আর যদি 90 ডিগ্রিতে থাকে, তাহলে এদের যে যোগফল এ প্লাস বি, সেটা হবে এ প্লাস বি, সেটা কত হবে, সেটা 45 ডিগ্রিতে থাকে। তো সিম্পল ভেক্টরের নিয়ম। একইভাবে তাহলে এই দুটোকে তুমি যোগ করো, F1 আর F2 কে তুমি যোগ করো, F1 আর F2 কে তুমি যোগ করো, যোগ করে তাদের যেহেতু দুটো সেম, তাহলে ওদের যে কম্পোনেন্ট হবে সেটা হবে এরকম F1 প্লাস F2, এটা হবে 45 ডিগ্রি। তার মানে এবার তাহলে লাস্টে তুমি কী করবে, F1 প্লাস F2 তুমি করলে, তাহলে তুমি এই যে এই মানটা পেয়ে যাবে, এই ভেক্টর পেয়ে যাবে, তারপরে যেটা পাবে এই যে রেজাল্টেন্ট পাবে সেটার সঙ্গে F3-কে তুমি যোগ করে দিয়ে উত্তর পেয়ে যাবে। এটাকে আমি এখন আর করছি না, যেহেতু জিনিসটাকে এবার শুধু ক্যালকুলেটিভ, এবার শুধু ক্যালকুলেশন করলে তোমার অ্যান্সার বেরিয়ে যাবে। এবার এরকমভাবে তোমাকে বিভিন্ন ধরনের কোশ্চেন তোমাকে বের করতে হবে। তুমি কোশ্চেনগুলোকে দেখবা বইতে, আমি কয়েকটা ইজি যেগুলো বেসিক কোশ্চেন সেগুলোকে এখন সলভ করালাম। এর পরের একটা ভিডিওতে আমি মানে কনসেপ্টগুলোকে প্রথমে করানোর পরে ইলেকট্রিক ফিল্ডের কনসেপ্ট, তারপরে ইলেকট্রিক যে তড়িৎ বলরেখা, এই সমস্ত গাউসের উপপাদ্য, এগুলোকে করানোর পরে একটা কোশ্চেনের সিরিজ আনবো, যেখানে দারুণ দারুণ সব কোশ্চেন থাকবে। যেমন একটা কোশ্চেন তোমার নিজের ট্রাই করতে পারো, ধরো এরকম তোমার কাছে একটা ঘনক রয়েছে, এরকম ঘনক রয়েছে তোমার কাছে, আর এই ঘনকের আমি প্রত্যেকটা বিন্দুতে একটা করে আমি রেখে দিলাম, প্রত্যেকটা বিন্দুতে আমি কিউ রেখে দিলাম, প্রত্যেকটা বিন্দুতে আমি চার্জ রেখে দিলাম। তাহলে তোমাকে বলো, তুমি যে কোনো একটা ধরে নাও, তার উপর বাকিগুলোর জন্য কতটা ফোর্স অ্যাপ্লাই হবে সেটা তোমাকে বের করতে হবে। কিংবা ধরো আমি শুধু এখানে একটা কিউ রাখলাম, আর একটা একদম দূরে এরকম একটা জায়গায় কিউ রাখলাম, আর বাকি জায়গা খালি, কেবল এই দুটো কিউ আমি রাখলাম, তাহলে এদের মধ্যে কতটা ফোর্স এরা পরস্পরের উপর অ্যাপ্লাই করবে। সিম্পল এদের মধ্যে যদি দূরত্ব সেটা তুমি বার করবে, বাহুর দৈর্ঘ্য যদি এ হয়, তাহলে এদের মধ্যবর্তী দূরত্ব কত হবে, a√3, ঘনকের ক্ষেত্রে ঘনকের কর্ণ সেভাবে। এবার এগুলো খুবই, দেখো তুমি যদি যত কোশ্চেন সলভ করবে তোমার জন্য তত বেশি জিনিসগুলোকে ইজি লাগবে, যত কোশ্চেন সলভ করবে এই ধরনের তত বেশি জিনিসটাকে ইজি লাগবে। আর দেখো তোমাদের অত বেশি টাফ কোশ্চেন এর থেকে দেবে না, সিম্পল কোশ্চেনই দেবে, কিন্তু জিনিসগুলোকে একটু জটিলভাবে জেনে রাখা দরকার। জটিলভাবে মানে একটু হাই কনসেপ্ট যে কোশ্চেন সেগুলোকে করে রাখার দরকার, তাতে করে কী হয়, ইজি কোশ্চেনগুলো চটজলদি মাথায় এসেছে। আর যদি ঘটনাক্রমে বা দুর্ভাগ্যবশত যদি কঠিন কোশ্চেন এরকম তোমাদের দিয়ে দেয়, আর যদি তুমি আগে দিয়ে প্রিপারেশন না করে থাকো,
তাহলে জিনিসটা কোয়েশ্চেন তুমি সলভ করতে পারবে না, কিংবা করলেও ভুল করবে, কিংবা সমস্যা হয়ে যাবে। এ কারণে কিছু কিছু কঠিন কোয়েশ্চেন সলভ করে রাখা দরকার। আচ্ছা, তাহলে এই ভিডিও এইটুখানি। আর এরপরে যে ভিডিও আসবে তাতে ইলেকট্রিক ফিল্ড আমরা দেখব, ইলেকট্রিক ফিল্ড এবং ইলেকট্রিক ফিল্ড লাইন বা তড়িৎ বলরেখা, এই দুটো আমরা কমপ্লিট করব। আর ইলেকট্রিক ফোর্সের উপর অনেকগুলো, মানে ইলেকট্রিক ফোর্স, তার উপর অনেকগুলো আমরা কোয়েশ্চেন সলভ করব। আচ্ছা, বাই।